ওকে, সো ওয়েলকাম টু ইয়োর ফার্স্ট ক্লাস টুডে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা আইএলটিএস এর একটি আইএলটিএস স্পিকিং এর একটি ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। তো যেহেতু 1 মান্থের একটা ক্র্যাশ কোর্স, তো তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে পড়াশোনার প্রেশার একটু বেশি থাকবে, বা এখানে আসলে আপনাকে বাসার সময় দিয়ে বেশি পড়তে হবে। হ্যাঁ, 1 মান্থে তো আসলে যে উম, আহ কি বলবো, আপনারা বুঝতে পারতেছেন যে এক এক মানে 1.5 ঘন্টার ক্লাসে 16টা ক্লাসে। হ্যাঁ, আমি আপনাদেরকে যে গাইডলাইন দিব যে এমনি করে পড়েন এমনি করে পড়েন, বাট ওই হিসেবে ওই গাইডলাইন গুলো ফলো করে আপনাদেরকে কিন্তু আলটিমেটলি টপিক গুলো বাসায় প্রিপেয়ার করতে হবে। তো এই জন্য আসলে পরিশ্রম করা অনেক বেশি দরকার আছে। তবে হ্যাঁ, আমি একদম ছোট ছোট সেন্টেন্স মেকিং থেকে অনেক ইজি করে শুরু করব, কিন্তু আপনারা কতটুকু ইমপ্রুভ করতে পারবেন এটা কিন্তু আসলে আপনাদের এফোর্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তো সমস্যা যেটা হয়, আজকে ফার্স্ট ক্লাসে একটা কথা বলে রাখতেছি, সমস্যা যেটা হয়, আমি আমার সিরিয়াসনেসের সাথে ম্যাচ করার মতন স্টুডেন্ট পাই না। সবাই আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে সবাই কি টেনশন করেন যে টিচার কেমন না কেমন পড়াবে, নিয়মিত ক্লাস নেবে কিনা, বা হচ্ছে যে সিনসিয়ারলি পড়াবে কিনা, এরকম আপনারা অনেক টেনশন করেন। বাট আপনাদের মধ্যে এরকম খুবই কম স্টুডেন্ট আছেন যারা জেনুইনলি এই চিন্তাটা নিয়ে ক্লাসে ভর্তি হয়েছেন যে আচ্ছা আমি কতটুকু পড়াশোনা করতে পারবো, আমার ওই পড়াশোনা করার টাইমটা আমি আলাদা রেখেছি কিনা, আমি কতটুকু এফোর্ট দিতে পারবো, এইটার টেনশন আসলে স্টুডেন্টদের অনেক কম থাকে। তো প্রথম 2-3টা ক্লাস পরেই না আসলে টের পাওয়া যায় স্টুডেন্ট কে কোন লেভেলের ফাঁকিবাজ। হ্যাঁ, এটা আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। মানে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আমি এই লেভেলের ফাঁকি মারতেছি, আমি কেন পড়াশোনা করতেছি না। সো স্টুডেন্টদের আসলে যাদের পড়ার অভ্যাস নেই, স্পেশালি যাদের এখানে দীর্ঘ পড়াশোনার গ্যাপ আছে, তাদের তারা কিন্তু সাফার করতে হবে, মানে তাদেরকে সাফার করতে হবে। হ্যাঁ, কারণ কি, যে ওই পড়া, একটু হোমওয়ার্ক কমপ্লিট করতে বসা, এই কনসেপ্টটা আপনারা নিজেরাই চিন্তা করেন তো, স্কুল লাইফের পর থেকে। হ্যাঁ, এইটার সাথে আপনার মানে সেই লাস্ট কবে করে আসছেন, তাই না? এরপরে তো নিজেদের স্বাধীনতা ছিল পড়াশোনার, বাট ওই আবার বাইন্ডিংস এর মধ্যে আসা, যে রেগুলার পড়াশোনা করতে বসতে হবে, হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, এই বাইন্ডিংস এর মধ্যে নিজেকে নিয়ে আসা, এগুলাতে অভ্যস্ত করা, এটা কিন্তু এতটাও সহজ না। হ্যাঁ, তো অনেক বেশি সিরিয়াস হতে হবে, নয়তো দেখা যায় যে সিরিয়াসনেস আসলে স্টুডেন্টদের 1 সপ্তাহের মধ্যে সব উড়ে যায়। হ্যাঁ, তো এই জন্য ধৈর্য রাখতে হবে। আর প্লাস সামনে রোজা, তো রোজা এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি ওটার সাথে কিভাবে মানায় চলবেন, অনেকে মনে করে যে সেহরির পরে পড়ে একদম ফাটায় ফেলবো, কিন্তু ঠিকই ওই ঘুম তো ঘুমই। হ্যাঁ, তো এই ধরনের স্যাক্রিফাইস করতে পারা, কম ঘুমানো, বা হচ্ছে যে রোজা রেখেও পরিশ্রম করতে পারা, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। সো আজকের পড়াশোনা শুরু করি। আপাতত এতক্ষণ আমি আপনাদেরকে মিউট করে রেখেছিলাম, বাট আমি এখন ওপেন করে দিচ্ছি। আপনারা ক্লাসের মাঝখানে, আমি যখন ক্লাস নেব, যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে এনি টাইম মাইক্রোফোন ওপেন করে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। ঠিক আছে? কোনোই সমস্যা নাই। এবং বেশি যাতে টেনশন করারও দরকার নাই যে সবাই কি না কি মনে করবে, ডাজন্ট ম্যাটার। যার মাথায় যে কোনো ধরনের প্রশ্ন আসবে আমাকে আস্ক করতে পারবেন এনি টাইম। ঠিক আছে? ওকে, জাস্ট আ মোমেন্ট। ফার্স্ট ক্লাস তো অনেকের একটু জয়েন করতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। বাই দ্য ওয়ে, সবার খাতা কলম কি রেডি? সবাই এই স্পিকিং, এই কোর্সটার জন্য একটা খাতা বা একটা ডায়েরি মেনটেন করবেন। হ্যাঁ, যে যে কথাগুলো বলি বা ক্লাস যেভাবে পড়াবো, কিছু ডিকটেশন রাখার ট্রাই করবেন। আর হ্যাঁ, ক্লাসে আপনাদের ক্লাস লেকচারে পিডিএফ দিয়ে দেওয়া হবে, বা হচ্ছে যে ওভারঅল যাই আলোচনা করা হবে পড়াশোনার লেসন গুলো, এগুলোর হচ্ছে পর্যাপ্ত পিডিএফ বা যাই দরকার ম্যাটেরিয়ালস গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বিষয় তারপরেও আপনারা চেষ্টা করবেন একটু একটা খাতা কলম মেনটেন করার জন্য, ইনস্ট্যান্ট কিছু নোট রাখলেন যে আপনার কাছে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য মনে হবে। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার মানে আইএসসি স্পিকিং টেস্ট সম্পর্কে একদম জিরো নলেজ, যে আমি জানি না যে আইএসসি কি টাইপের প্রশ্ন করে, বা কিরকম স্কোর প্যাটার্ন বা সামথিং, এরকম একদম, মানে আমি
জানি না এসে কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম হয় বা স্কোরিং প্যাটার্ন এরকম কেউ কি আছেন? চ্যাট বক্সে একটু লিখে ফেলেন, তো ফ্রিলি লিখে ফেলেন, সমস্যা নেই। বাট আমার একটু জানা দরকার, তাহলে আমার জিনিসটা মাথায় থাকবে বা আমার লেভেল বুঝতে ইজি হবে। এরকম আর কারা আছেন? আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো আম অনন্যাজ, ফাতেমা বা মেজবা, একটা কাজ কি আপনারা করেছিলেন যে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম আপনাদের গ্রুপে, তো ওইটা কি দেখেছিলেন আপনারা? ভিডিওটা কি সবাই দেখেছিলেন, যাদেরকে মানে আমি যে আপনাদের পাঠিয়েছিলাম? ওকে, ঠিক আছে। তো আচ্ছা, আইসে কম ধারণা থাকুক, বাট ওই ভিডিওটা যদি একটু দেখে জয়েন করেন তাহলে হচ্ছে বুঝতে ইজি হবে। হ্যাঁ, আমি এই জন্যই ওটা পাঠিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি একটু আইএলটিএস এর স্কোরিং প্যাটার্ন বা কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো নিয়ে একটু আলোচনা করে দেই। হয়তো আমি জানি আপনারা অনেকেই জানেন, বাট তারপরে আমি একটু আলোচনা করে দেই। এখান থেকে কিছু তথ্য আপনারা হয়তো বা অনেকেই জানেন না, অজানা আছে, এটা একটা ফ্যাক্ট। আর হচ্ছে এই এই আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনলে যেটা হবে, আপনাদের কাছে টার্গেটটা অনেক ক্লিয়ার থাকবে, যে এক্স্যাক্টলি আপনি কোন কোন বিষয়ে ফোকাস করবেন, বা হচ্ছে যে স্কোর বাড়াতে হলে কোন কোন দিকে খেয়াল রাখতে হয়, এইগুলা দিকে আপনাদের হয়তো একটু মেইন ফোকাসটা আসবে। এনিওয়ে, তো সবার প্রথমে এখানে কি আছে? পার্ট 1। আইএলটিএস স্পিকিং এক্সামটা সাধারণত তিনটা পার্টে হয়। হ্যাঁ, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। তো পার্ট 1 যেটা, সবাই একটু খেয়াল রাখবেন, পার্ট 1টা হচ্ছে ইন্টারভিউ পার্ট বলা হয় এটাকে। এবং এখানে সাধারণত 11টা থেকে 12টা প্রশ্ন থাকে। সাধারণত 4 থেকে 5 মিনিট সময় নেয় এক্সামিনার। আম, এবং এই ইন্টারভিউ পার্টে প্রশ্নগুলো খুবই ইজি টপিকের উপরে কোয়েশ্চেন করা হয়, এবং এগুলো সাধারণত রিলেটেড উইথ রিয়েল লাইফ স্টাইল, লাইক হবিস, ট্রাভেলিং, সানগ্লাস, পারফিউম, এই টাইপের টপিক হয় সাধারণত। ওকে, এখন এখানে আদর্শ উত্তর হচ্ছে 3 to 4 সেন্টেন্সের মধ্যে অ্যান্সার দেওয়া। হ্যাঁ, অনেকে একদম এক সেন্টেন্সের মধ্যে উত্তর দিয়ে শেষ করে দেন, এটা করবেন না। ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইউর অ্যান্সার, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না যে সাধারণত 11টা থেকে 12টা প্রশ্ন করে, এটা স্ট্যান্ডার্ড। তবে অনেক স্টুডেন্ট আছেন যাদেরকে হচ্ছে দেখা যায় যে 16-17টা প্রশ্ন জিজ্ঞেস করছে। আবার অনেক স্টুডেন্ট আছেন যাদেরকে 7-8টা কোয়েশ্চেন করে ছেড়ে দিয়েছে, এমনও হতে পারে। এটা এটা এক্সামিনার টু এক্সামিনার অনেক ভ্যারি করে। অনেক সময় দেখা যায় যে এক্সামিনার অনেক রিল্যাক্সড মুডে আস্তে আস্তে পরীক্ষা নিচ্ছে, কারণ তার হাতে ইনাফ টাইম আছে। অনেক সময় দেখা যায় এক্সামিনার হাতে যখন টাইম শর্ট থাকে, একটা টাইম লিমিটেশন থাকে, যে তাদেরকে দ্রুত পরীক্ষা নিয়ে শেষ করে দিতে হবে, তখন এক্সামিনার খুব ফাস্ট যায় এবং অনেক সময় দেখা যায় যে কথা বলার সুযোগও দেয় না সেরকম। খালি বারবার আপনার কথার মাঝখানে থামিয়ে দিয়ে দিয়ে আপনাকে বারবার কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। তো এইটা, এরকম সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? এবং এটা পুরাটাই লাক, বুঝছেন? যদি আপনাদেরকে কথা বলার সুযোগ দেয়, তার মানে ইউ আর ভেরি লাকি যে আপনাকে ইংলিশ স্পিকিং মানে আপনার যে অ্যাবিলিটি সেটা আপনি শো করার সুযোগ পাচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা যায় কপাল খারাপ হলে, এটা কারো কিচ্ছু করার না, এটা জাস্ট পুরোটাই লাক, কপাল খারাপ হলে দেখা যায় আপনাকে কথা বলার সুযোগই দিচ্ছে না, জাস্ট ধুপধাপ কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, একটা কি দুটা সেন্টেন্স আপনি বলতে না বলতেই আপনাকে পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছে। তো এরকম হলে দেখা যায় কি স্কোরের উপর একটা ইম্প্যাক্ট পড়ে, কারণ আহ মানে আপনি হয়তোবা ভালো ভোকাবুলারি বা বেটার সেন্টেন্স আপনি শো করতেই পারেন না যতটুকু আপনি পারতেন। তো এটা জাস্ট একটা কপাল খারাপ সিচুয়েশন। বাই দ্য ওয়ে, এখানে কি এমন কেউ আছেন যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে, আগে পরীক্ষা দিয়েছেন, এরকম খুব ফাস্ট হচ্ছে চলে গিয়েছে, এরকম কেউ কি আছেন? হ্যাঁ ম্যাম। হ্যালো। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি। জি ম্যাম, কাইজার স্যার এটা করছে দুইবার, ওনার কাছেই করছে পরীক্ষা।
আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর তন্ময় হাসান, আপনার কিরকম এক্সপিরিয়েন্স একটু শুনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি জি। ম্যাম আমার এক্সাম আমি 2 জানুয়ারিতে দিয়েছিলাম ম্যাম। আমার ওভারঅল 5 আসছে, অনেক খারাপ দিয়েছি। তো হুম। আমাকে হচ্ছে পার্ট 1-এ স্লোলি কোশ্চেন করলো, পার্ট 3-তে হচ্ছে অনেক ফাস্ট কোশ্চেন করছে। আচ্ছা আচ্ছা। সুযোগ ধুর। পাইনি। বুঝতে পেরেছি। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, ফাইন। তো আচ্ছা ঠিক আছে, ফাইন। তো এখন এই যে দেখেছেন, তার তার মানে দেখেন এক একজনের এক্সপিরিয়েন্স কতটা ভ্যারি করছে, দেখছেন। এটাই হচ্ছে স্পিকিং এর একটা নেগেটিভ সাইড। এটা যেহেতু হিউম্যান ইভালুয়েশন হয়, এই কারণে না এই টেস্টটা খুবই বায়াসড ইভালুয়েশন হয়। হ্যাঁ, এটা আপনার যে খুব ভালো প্রিপারেশন থাকলেই যে আপনার খুব ভালো ইয়া হবে তা না, লাকের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে এক্সামিনার এমন মানে রুড ভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, স্টুডেন্টরা প্রথম 4-5টা কোয়েশ্চেনেই অনেক নার্ভাস হয়ে যায়। এমন সিচুয়েশন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কপাল ভালো হলে অনেক টাইম দিচ্ছে, অনেক সুইট করে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কোয়েশ্চেন বারবার রিপিট করছে না বুঝলে। সো অনেক হেল্পফুল থাকে এক্সামিনার। তো এটা পুরাটাই সিচুয়েশন ভ্যারি করতে পারে। এনিওয়ে, তো এইবার এটা গেল মোটামুটি পার্ট 1। এবার আসছি পার্ট 2। পার্ট 1 এর কোয়েশ্চেন গুলো দেখতে এরকম হয় সাধারণত। প্রথম কয়েকটা কোয়েশ্চেন না আসলে ফিক্সডই থাকে, যেমন হোয়াটস ইউর ফুল নেম, ক্যান আই সি ইউর আইডি, ওয়্যার আর ইউ ফ্রম, আর ইউ স্টুডেন্ট অর জব হোল্ডার। এই প্রথম 3-4টা প্রশ্ন না ফিক্স, সবাইকেই কম বেশি জিজ্ঞেস করা হয়। তবে অনেক সময় সিচুয়েশন এমন হতে পারে যে এক্সামিনার যখন বেশি তাড়াহুড়োর মধ্যে থাকে, খালি আপনার নেম আর পাসপোর্টটা দেখে সে ডিরেক্ট মেইন কোয়েশ্চেনে চলে যায়। এরকমও হতে পারে। ওটা ডিপেন্ড করে সিচুয়েশন বেসিসে। নেক্সট, এবার আসি পার্ট 2 বা কিউ কার্ড টপিক। তো কিউ কার্ড টপিক হচ্ছে সাধারণত দেখতে এরকম হয়। এই যে একটা টপিক থাকে, টপিক রিলেটেড 3-4টা প্রশ্ন থাকে। ঠিক আছে। তো টপিক, একটা টপিক এর রিলেটেড 3-4টা প্রশ্ন। অ্যান্ড এটা হচ্ছে আপনার ইয়া, যে আপনাকে বলবে যে ইউ হ্যাভ 1 মিনিট টাইম টু টেক আ লুক, আপনাকে 1 মিনিট সময় দিবে টপিকটা দেখার জন্য। আর হচ্ছে যে দেন ইউ উইল হ্যাভ 2 মিনিটস টাইম টু ডিসক্রাইব ইউর অ্যান্সার। আপনাকে টপিকটা ডিসক্রাইব করার জন্য 2 মিনিট সময় দিবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 3 মিনিটস টাইম আপনাকে দেয়া হবে। আচ্ছা, তবে এইখানেও স্টুডেন্ট একটা টেনশন থাকে যে আচ্ছা 2 মিনিট যে হয়ে গিয়েছে আমি কিভাবে টের পাবো বা সামথিং। তো এটার রুলসটা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত এক্সামিনার আপনাকে না থামাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কথা কন্টিনিউ রাখবেন। ওকে, যতক্ষণ পর্যন্ত এক্সামিনার আপনাকে না থামাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কথা কন্টিনিউ রাখতে পারেন। এখন এখানে বিষয় হচ্ছে যে আহ যদি এমন সিচুয়েশন হয় যে এক্সামিনার থামানোর আগেই আপনি থেমে গিয়েছেন, তাহলে কিন্তু আপনার স্কোরের উপরে যথেষ্টই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ভুলেও কখনোই এক্সামিনার থামানোর আগে আপনি থামবেন না কিউ কার টপিকে। ওকে, এক্সামিনার যখন বলবে ওকে দ্যাটস অল থ্যাংক ইউ, সো তখন আপনি থেমে যাবেন। এবং এখানেও আবার অনেকে একটা কাজ করে যে আপনাকে থামতে বলা হয়েছে, বাট আপনি থামতেছেন না। আপনি আপনার কোয়েশ্চেন কন্টিনিউ, আপনি আপনার কথা কন্টিনিউ করে যাচ্ছেন। আপনি জাস্ট চেষ্টা করতেছেন যে আপনার ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করে তারপরে গিয়ে আপনি থামবেন, বা আপনি একটা ফিনিশিং দিয়ে তারপরে আপনি গিয়ে থামবেন। অনেক সময় এরকম ভাবতেছেন। এই কাজটা করাও ঠিক না। অনেক সময় অনেক এক্সামিনার বিরক্ত হয়ে যায় এই কাজ করলে, এবং অনেকে মনে করে যে আপনি নির্দেশনা, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কম, আপনি বোঝেন না কখন থামতে হবে। সো ইটস আ বিগ ইস্যুস। আপনাকে যখন থামতে বলবে তখনই থেমে যাবে। এবং অনেকে আবার আরেকটা কাজ করে, ডিসকাশন পার্ট বা ইন্টারভিউ পার্টে এক্সামিনার যখন কথা বলা শুরু করেছেন আপনারা থামতেছেন না। এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করছেন কিন্তু আপনি থামতেছেন না, আপনি আপনার কথা শেষ করতেছেন। এটাও একটা ব্যাড ম্যানার। ওকে, এটা হচ্ছে যে কনভারসেশনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে বা একটা গ্যাপ ক্রিয়েট করে। এই কাজটা করা উচিত না। যখনই এক্সামিনার মুখ খুলবেন, তিনি কথা বলা স্টার্ট করবেন, আপনি চুপ হয়ে যাবেন। আপনার সেন্টেন্স অর্ধেক হোক বা আপনি আপনার সেন্টেন্স শুরু করেছেন হোক, আপনি থেমে যাবেন। এই জিনিসগুলো কিন্তু অনেকে মেনটেন করতে পারে না। অনেকে মাথার মধ্যে এটা থাকে যে না আমি সেন্টেন্সটা শুরু করছি, আমি এটাকে শেষ করবো। এটা সমস্যা। ওকে, ঠিক আছে, ফাইন। সো এরপর জি, আবুল বাসার কিছু জিজ্ঞেস করতে চান? জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। ম্যাম, এই যে 1 মিনিট যে আমাদের হচ্ছে দেখার জন্য দিবে, তো 1 মিনিট সময় কি আমরাই মানে বুঝবো যে 1 মিনিট হয়ে যাচ্ছে নাকি না না তার না, তখন স্যার? আপনাকে টাইম বলবে যে ইউ হ্যাভ, ওকে ইউর টাইমস আপ, দেন নাও স্টার্ট ইউর স্পিকিং ভাইয়া। ঠিক ওকে আছে। ম্যাম, আর ঠিক বাই আছে। দ্য ওয়ে আপনাদেরকে কিন্তু নোট নেওয়ার জন্য খাতা কলম দেওয়া হবে। হ্যাঁ, মানে খাতা কলম বলতে আমি পেজ, একটা সাদা শীট দেওয়া হবে এবং হচ্ছে যে আপনার পেন্সিল বা পেন দেওয়া হবে, আপনারা হচ্ছে ওখানে নোট রাখতে পারবেন।
এবং ওইটা আপনার সামনে থাকবে যখন আপনি যখন 2 মিনিট কথা বলবেন, ওই নোটটা আপনার সামনে থাকবে, ওইটা আপনি দেখে দেখে কথা বলতে পারবেন। ওকে, এবার আসি কিউ কার্ডের এই বিষয়টাতে যে আপনার যদি ভিডিও কল এক্সাম হয় তাহলে এটা সাধারণত আপনার স্ক্রিনে শো করবে এই টপিকটা। আর যদি আপনার ইন পার্সনে হয় বা সামনাসামনি যদি এক্সাম হয় তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা কাগজ দিবে, কাগজের মধ্যে বা কার্ড দিবে, সেটার মধ্যে এরকম একটা টপিক দেওয়া থাকবে, লেখা থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে আচ্ছা, এই টপিকটা যখন আমাদেরকে মানে আমরা যখন কথা বলা শুরু করব 2 মিনিট, তখন কি এই টপিকটা আমাদের সামনে থাকবে? তখন কি টপিকটা আমাদের সামনে থাকবে নাকি টপিকটা সরাও নিয়ে দেওয়া হবে? এটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে। তো তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে যে মানে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এইটা মানে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির রুলস হচ্ছে ডিউরিং স্পিকিং এক্সাম বা ডিউরিং কিউকার টপিক, মানে আপনি যখন এক্সপ্লেন করবেন তখন এটা আপনার সামনে থাকবে, এটা হচ্ছে রুলস। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে বিভিন্ন এক্সামিনার এই জিনিসটা মেনটেন করেন না। এটা অনেক এক্সামিনার সামনে থেকে সরায় ফেলেন। যখন আপনি 2 মিনিট টানা কথা বলবেন তখন এই কিউ কার্ড টপিকটা আপনার সামনে থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই। এটা পার্সন টু পার্সন, এক্সামিনার টু এক্সামিনার জিনিসটা ভ্যারি করে। যারা পরীক্ষা দিয়েছেন আগে, বাই দ্য ওয়ে আজিজ, কোনটা বেটার, ভিডিও কল নাকি ফেস টু ফেস, এটা এটা আপনার চয়েস না। এটা আপনাকে ইমেল দিয়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার 1 দিন 2 দিন আগে। জানিয়ে দেওয়া হবে যে এটা আপনার ভিডিও কলের এক্সাম নাকি ফেস টু ফেস, এটা আপনার আপনার হাতে নাই এই ব্যাপারটা। ঠিক আছে? আর এটা কোনটা বেটার এটা ডিপেন্ড করে আপনি কোনটাতে কমফোর্টেবল। আপনি কি ভিডিও কথা বলাতে কমফোর্টেবল নাকি আপনি ফেস টু ফেস কথা বলাতে কমফোর্টেবল, ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ইউ, আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, হ্যাঁ, রফিক কি বলতে চাচ্ছিলেন? ম্যাম, ওই যে কিউ কার্ডে যে আমি লেখাটা লিখবো 1 মিনিট সময়ের মধ্যে, আমি যে হ্যাঁ, নোটটা নিব ওই ওটা নোট আপনার সামনে থাকবে। ওটা আমার সামনে থাকবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওটা আপনার সামনে থাকবে। তবে এই যে যে আপনার এটা এই কালচার মিউজিক মানে সাপোজ এই যে টপিকটা, এইটা আপনার সামনে থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। অনেক এক্সামিনার এটাকে রাখে রাখে আপনার সামনে, আবার অনেকে সরাই ফেলবে। এখন সমস্যার কথা বলি, যদি এই জিনিসটা চোখের সামনে থাকে তাহলে কিন্তু এটা কি একটা হিন্টস হিসেবে কাজ করে না? এটা কিন্তু অনেক হেল্প হয়। তো এই যে এক্সামিনার একটা পায়জামি করে এই জিনিসটা যে সরায় নিল, এটা কিন্তু এক্সামের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এটা জাস্ট উচিত না। এটা একজন স্টুডেন্টকে জাস্ট একটা অসুবিধায় ফেলা, আর কিছুই না। ঠিক আছে? আমার কাছে পার্সোনালি এই জিনিসটা খুবই আনএথিক্যাল মনে হয়। বাট কোন এক্সাম মানে কিছু কিছু এক্সামিনার যে কেন এই কাজটা করে আলাদা জানে, যাই হোক। বাট এটা কিন্তু ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি রুলস না এটা। আচ্ছা, তো এই কারণেই আপনাদের ওই 1 মিনিটে যখন আপনারা নোটস নিবেন না, তখন ফটফট করে নোট রাখতে হয়, যেমন হোয়াট, হোয়ার অ্যান্ড হাউ, লাইক, এক্সপ্লেইন, মানে জাস্ট একটু শর্ট শর্ট করে কোয়েশ্চেনের কি ওয়ার্ডস গুলো একটু ফটফট লিখে ফেলতে হয় 5 সেকেন্ডে, যাতে ওইটা দেখলেও আপনাদের এটা একটা হিন্টস হিসেবে কাজ করে আর কি। আর হ্যাঁ তামিম, এই কোয়েশ্চেন গুলা টাচ করতেই হবে। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলা টাচ করা ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন, এটা করতেই হবে। জাস্ট আ মোমেন্ট। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। জি, জি। ম্যাম, এই কোয়েশ্চেন গুলো টাচ করলাম, বাট আমার ওইটা সামহাউ 2 মিনিটের মতো হলো না। হুম। সো ওই ওই ব্যাপারটা আমি কিভাবে ওইটা 2 মিনিটে, মানে যদি না হয় তখন ওইটা কি আমার এক্সামে মানে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি এক্সামিনার না, অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় কি কপাল ভালো হইলে না, এটা কপাল ভালো হওয়ার বিষয় না, বাট এনিওয়ে অনেক সময় এক্সামিনার দেখা যায় যে 1.5 মিনিট বা 1 মিনিট 20 সেকেন্ড এরকমের মাথায় থামাই দিছে। আমার কি স্টুডেন্ট একবার হচ্ছে উনি না হিসাব করেছিলেন, কারণ কম্পিউটারে টাইম দেখাচ্ছিল, উনি নোট করেছিলেন, উনাকে 1 মিনিট 7 সেকেন্ড কথা বলতে দিয়েছে, তারপরে এক্সামিনার ওনাকে থামাই দিছে। অনেক সময় দেখা যায় যে এক্সামিনারের একটা ধারণা হয়ে গেলে যে ওই স্টুডেন্ট এইরকমেরই, একটা ধারণা হয়ে গেলে আপনাকে থামায় দেয়। তো এটা একটা ফ্যাক্ট, বাট সবগুলা কোয়েশ্চেন টাচ করাটা অনেক বেশি জরুরি। স্টুডেন্টদের আমি অলওয়েজ এই পরামর্শটাই দিই যে আপনারা প্রথম 1 মিনিটে ট্রাই করবেন যে ডিরেক্ট অ্যান্সার দিয়ে হলেও সবগুলা কোয়েশ্চেন টাচ করার জন্য। তারপরে আপনি মেইন ব্যাখ্যায় গেলেন বা আরো ব্যাখ্যা করলেন, ওটা সমস্যা নেই। বাট আমি স্টুডেন্টদেরকে সবসময় এই পরামর্শ দেই যে আপনি সবগুলা কোয়েশ্চেন টাচ করবেন। আর কারণ যাতে অ্যাটলিস্ট এই অজুহাত ধরে আপনাকে নাম্বারটা কমায় দিতে না পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনি সবগুলো কোয়েশ্চেন টাচ করে নাই, তো এক্সামিনার বলতে পারে যে আপনার কথাবার্তা বা টপিক রিলেভেন্সি কম ছিল, এটা বলে আপনার নাম্বার কমায় দিতে পারে। সো ওই চান্স আমরা দিব না। এই, আর এগুলো নিয়ে আপনারা কিভাবে আইডিয়া জেনারেট করবেন, আরো কিভাবে হচ্ছে কথাবার্তা বলবেন, সো
এই রিলেটেড হচ্ছে আমি আপনাদের শিখাই দিব যে কিভাবে আইডিয়া জেনারেট করা যায় বা কিভাবে কি। আর তাবাসসুম, হ্যাঁ, কম্পিউটার বেস যেহেতু এখন অধিকাংশ ক্ষেত্রেই ভিডিও কল এক্সাম হয়, বাট অনেক সেন্টারে দেখা যায় যে ভিডিও কলের জন্য এক্সামিনার অ্যাভেলেবল না থাকলে বা ফর সাম রিজনস অনেক সময় দেখা যায় যে ফেস টু ফেস এক্সামও হয়। এখন ফেস টু ফেস এক্সামও কিন্তু অতটা আনকমন না, প্রায়ই হয়। বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও কলে হয়, বাট অনেক ক্ষেত্রে আবার ফেস টু ফেসে হতে পারে। এটা কোনো গ্যারান্টি নেই আপনার কোনটা হবে, এটা আপনাকে এই জন্যই ইমেল দিয়ে আগে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ইভেন অনেক সময় এমনও দেখা যায় যে আহ, আপনাকে হচ্ছে মানে কোয়েশ্চেন আপনাকে জানাই দিচ্ছে যে ভিডিও কল এক্সাম হবে, আপনি সবই সেট আছে, পরীক্ষার আগে রাত্রে ইমেল দিয়ে জানাই দিবে যে না আপনার ফেস টু ফেস, অথবা আপনাকে ফেস টু ফেস আপনার এক্সাম হবে আগে বলে দিয়েছে, পরীক্ষার আগে রাত্রে জানাই দিবে যে ভিডিও কল। এমন সিচুয়েশনও হতে পারে, যে কোনো কিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন। ওকে, এবার আসি পার্ট 3, এটাকে আমরা বলি কি ডিসকাশন পার্ট। তো পার্ট 3 হচ্ছে, এখানে সাধারণত দেখা যায় যে 5 to 6, 5-6টা প্রশ্ন স্ট্যান্ডার্ড, 7-8টা প্রশ্ন থাকে। তবে অনেক সময় দেখা যায় যে 16-17টা, 12-13টা প্রশ্ন করছে, এমনও দেখা যায়। হ্যাঁ, এটা সিচুয়েশন ভ্যারি করে, এবং এটা সাধারণত কিউ কার টপিকের সাথে রিলেটেড থাকে, আবার অনেক সময় রিলেটেড নাও থাকতে পারে। এগুলাকে, এই পার্ট 3 কে অনেকে ফলো আপ কোয়েশ্চেন্স বলে বা অনেকে ডিসকাশন পার্ট বলে। এখানকার কোয়েশ্চেন গুলা সাধারণত একটু সাইজে বড় বড় হয়, এবং এখানে হচ্ছে আপনাকে লজিক দিতে হবে যে আপনি কেন এটা মনে করেন, লজিক দিতে হবে, এক্সপ্লেইন করতে হবে, তারপরে এক্সাম্পলও চাইলে দিতে পারেন। তো এটা প্রচুর এক্সপ্লেইন করার মতন বিষয়, এবং এখানে সাধারণত দেখা যায় যে 40 to 50 সেকেন্ডস কথা বলতে দেওয়া, এটা হচ্ছে আদর্শ টাইমিং। বাট অনেক সময় এক্সামিনাররা অত কথা বলতে দেয় না, খালি বারবার থামায় দেয়, এরকমও সিচুয়েশন হতে পারে। আহ তো এই, আর এখানে হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনে একটা জিনিস মাথায় রাখতে হয়, এগুলো যখন পড়াবো আরো ডিটেলসে বলবো পরে, বাট এই ধরনের কোয়েশ্চেন একটা জিনিস মাথায় রাখতে হয়, প্রথমে ডিরেক্ট অ্যান্সার দিতে হয়। অনেকে করে কি, অনেকে আগে ভূমিকা করে, অনেকে আগে লাইক ছোট ছোট সেন্টেন্স দিয়ে আগে ভূমিকা করে, ওরা উত্তরে মানে অনেক স্টুডেন্টের উত্তরে যেতে অনেক সময় লাগায়। তো যখন এক্সামিনার দেখে যে আপনি আসলে বেশি ভূমিকা করতেছেন, আপনি মেইন উত্তর দিচ্ছেন না বা অনেক পড়ে যাচ্ছেন মেইন উত্তরে, তখন এক্সামিনার বিরক্ত হয়ে বারবার থামায় দেয়, এমন হতে পারে। তারপরে হ্যাঁ আলামিন, আপনার এই কোয়েশ্চেন রিপিটেশনের ক্ষেত্রে আসছি। যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবভিয়াসলি এক্সামিনারকে কোয়েশ্চেন রিপিট করতে বলতে পারেন, এটা আপনার রাইট। বাট ইদানিং আমি অনেক স্টুডেন্টদের মধ্যে যে বিষয়টা খেয়াল করেছি, আপনি যখন এক্সামিনারকে বারবার রিপিট করতে বলবেন, এটা আপনার স্কোরের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনাদেরকে অনেক টিচারই বলবে যে না না, যতবার মন চায় ততবার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনেক আইএসএস টিচারে কিন্তু এরকম ভাবে বলে, এবং এটা ব্রিটিশ কাউন্সিলের বা আইডিপি রুলসও আছে এটা, যে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান ডেফিনেটলি রিচ আউট টু ইয়ার এক্সামিনার। আপনি আপনার এক্সামিনারকে কোয়েশ্চেন করতেই পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় এক্সামিনার মানুষ তো নাকি, অনেক সময় এক্সামিনার বিরক্ত হয়ে আপনার স্কোর কমায় দিবে এইটা বলে যে ইওর লিসেনিং অ্যাবিলিটি অর ইওর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি অনেক লো, আপনি কোয়েশ্চেন বোঝেন না, তো আপনার কনভারসেশন মেকিং অ্যাবিলিটি অনেক কম, এটা এটা এই পয়েন্ট ধরে আপনার স্কোর কমায় দিতেই পারে সে। তো কোয়েশ্চেন বারবার রিপিট করতে বলা এক্সামিনারকে, এটা আসলে এক্সামিনারের হাতে একটা পাওয়ার দিয়ে দেওয়া যে আমার নাম্বারটা এই জায়গায় কমাও। ঠিক আছে। সো এই জন্য বেস্ট ট্রাই করতে হয় যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে, বেস্ট ট্রাইটা করতে হয় যে উনার কথাবার্তা ধরতে পারার, বা পুরাটা ধরতে না পারলেও থাকে না, আমরা না বুঝতে পারি যে এটাই জিজ্ঞেস করছে, তাই না, বাংলা অর্থ একটা অনুমান করে নেওয়া যায় যে এরকমই কিছু একটা জিজ্ঞেস করেছে। এইভাবে করে হইলেও পার হয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে যে ও কি বলতেছে ওখানে সম্পূর্ণ মনোযোগ ফোকাস দিয়ে ওদের কথা বোঝার চেষ্টা করতে হয়। একান্তই যে আমি কিছুই বুঝি না, আমি অ্যান্সারই করতে পারবো না, যদি একান্ত একদম লাস্ট অপশন হয়, তখন হচ্ছে তাদেরকে রিপিট করতে বলতে পারেন। বাট যতটা সম্ভব এই রিপিটেশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হয়। এই কথাটা আমি সব সময় আমার স্টুডেন্টদেরকে বলি, মেইন এক্সামের আগে বা কোর্স শেষ হওয়ার সময় বারবার মনে করায় দেই যে এটা যতটা সম্ভব রিপিটেশন কম করতে বলবেন এক্সামিনারকে। হ্যাঁ আলামিন, আপনি কোয়েশ্চেন করতে চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ রিলেভেন্ট অ্যান্সার না হলে তো অনেক প্রবলেম হয়, স্কোর অনেক কমে যায় তখন। মনে করুন আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে একটা, আপনি উত্তর দিয়েছেন আরেকটা, ডেফিনেটলি আপনার অনেক স্কোর কমে যাবে এখানে। ঠিক আছে ফাইন, এরপরে এখানে আসি স্কোরিং ক্রাইটেরিয়া। স্কোরিং ক্রাইটেরিয়া হচ্ছে
সবাই দেখেন এখানে সাধারণত 4টা পার্টি স্কোরিংটা করা হয়: ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। তো জাস্ট সো ফ্লুয়েন্সির যে ব্যাপারটা, এখানে হচ্ছে 25% স্কোর থাকে। হ্যাঁ, তো এই স্কোরের মধ্যে আসলে আপনি কতটা ন্যাচারালি কথা বলছেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কতটা ন্যাচারালি আপনার স্পিচটা ডেলিভার করছেন, এটা শুনতে মুখস্থের মতো লাগছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারটা অনেক ম্যাটার করে। তো আম, এই স্পিকিং এ আহ, ভালো স্কোরের জন্য আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা যেন র্যান্ডম মুখস্থের মতো না শোনা যায়। খুব ফাস্ট কথা বলা দরকার নাই, একটা ন্যাচারাল একটা স্পিড মেনটেন করে কথা বলা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই, তাহলে বুঝতে হয়তো ইজি হবে। অনেকে এইভাবে করে কথা বলেন যে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, হি হেল্পস মি ইন এভরি সিচুয়েশন, হোয়েনেভার আই ফেস এনি ট্রাবল হি অলওয়েজ অ্যাডভাইসেস মি, হি ইজ অলওয়েজ দেয়ার ফর মি, হি সাপোর্টস মি লাইক আ ডিফিউজার ট্রি। আমি অনেক ফাস্ট কথা বলছি, বাট তার মানে এই না যে আমার এখানে ফ্লুয়েন্সি খুব ভালো। এটা তার মানে কিন্তু এটা না। হ্যাঁ, তো আবার অনেকে এমনি করে কথা বলেন, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, হি হেল্পস মি ইন এভরি সিচুয়েশন। এই যে একটা টোন, হ্যাঁ, এরকম একটা বিষয় অনেকের মধ্যে থাকে। সো এই ব্যাপারগুলা আম, জন্য নেগেটিভ মার্কিং হয় এবং এটা তখন নাম্বারই আসবে না। ইনটোনেশন অনেক বড় একটা ব্যাপার, স্বরের ওঠানামা। তাহলে ন্যাচারাল ওয়ে অফ টকিং কোনটা? আপনি যখন এভাবে করে বলছেন যে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, হি ওয়ার্কস রিয়েলি হার্ড ফর আর্নিং মানি, হি ইজ মাই বিগেস্ট সাপোর্ট ইন মাই লাইফ, whenever I face any trouble he is always there for me, he advises me in my difficult situation, he supports me like a deep-rooted tree, um, he also motivates me in every aspect of my life. সো খেয়াল করেছেন আমি কিভাবে বলছি? এই যে স্বরের ওঠানামা বা একটু চিন্তা করছি বা একটু ইটস ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে অফ টকিং। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অ্যাচিভ করতে না পারলে ভালো স্কোর আসবে না। হ্যাঁ, আবার অনেকে খুব রোবটের মতন কথা বলেন, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, হি হেল্পস মি ইন এভরি সিচুয়েশন, হি টেক্স কেয়ার অফ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাজ ওয়েল। নো, ভালো স্কোর আসবে না। স্বরে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, হি ওয়ার্কস রিয়েলি হার্ড, স্বরের ওঠানামা। সবাই কি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এটা নিয়ে। ওকে, সো তারপরে আসি ভোকাবুলারি। ভোকাবুলারি যে ব্যাপারটা, এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন 25% স্কোর আছে এবং এটা নিয়ে আপনারা অনেক গরিব। আপনারা অনেকে হচ্ছে লাইক 100-200টা ওয়ার্ড মুখস্থ করেন বা এসে ওয়ার্ড মুখস্থ করলে জীবনেও লাভ নাই। মানে মনে করেন আপনি পুরা আন্ধার মতন হচ্ছে এক গাদা ভোকাবুলারি পিডিএফ মুখস্থ করতেছেন, ট্রাস্ট মি, কোনোই লাভ নাই। কারণ জায়গা মতন কথা বলার সময় দেখবেন একটা মনে নাই। আমি জানি না এটা কার কার এক্সপিরিয়েন্স আছে, অনেকের এটা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার কথা এতদিনে। তো ওয়ার্ড আসলে এভাবে করে মুখস্থ করলে কোনো লাভ হয় না। যেই জিনিসটা আপনার আসলে কাজে আসে সেটা হচ্ছে টপিক ওয়াইজ স্পেসিফিক ওয়ার্ড পড়া। যে পার্সোনালিটির টপিক আসলে আমরা এই কয়টা ভোক্যাব বলবো, টেকনোলজি দিয়ে কিছু আসলে আমরা এই টাইপের ভোক্যাব বলবো। এরকম খুবই যখন আপনি স্পেসিফাইড ভোক্যাব শেখেন এবং অল্প ভোক্যাবুলারি, আপনি আসলে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, মানে একটা, এটা সাইন্টিফিক্যালি সম্ভব না যে আপনি 1 মান্থ 2 মান্থের মধ্যে আপনার ভোক্যাবুলারির মধ্যে আপনি ড্রামাটিক পরিবর্তন নিয়ে আসবেন। এটা সম্ভবই না লজিক্যালি। ভোক্যাবের ইমপ্রুভ করতে প্রচুর সময় লাগে, জেনুইনলি একদম কোর থেকে ভোক্যাব ইমপ্রুভ করতে। যেমন আমার নিজেরই কতটা সময় লেগেছে। আমি হচ্ছে ক্লাস 9-10 থেকে ইংলিশ বই পড়ে অনেক অভ্যস্ত ছিলাম, আর আমার বাসায় ইংলিশ নিউজ পেপার রাখা হতো অল দ্য টাইম। সো ওইখান থেকে পড়তে পড়তে আস্তে আস্তে মোটামুটি আমার পুরা ইন্টার গেছে। তারপর হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তখন গিয়ে হচ্ছে আমার দেখতেছি যে ভোক্যাব বা কোনো ইয়া পড়তে, আর্টিকেল পড়তে আমার ডিকশনারি ধরা লাগতেছে না, আমার অলরেডি তখন ভোক্যাব ইমপ্রুভ হয়েছে। তো এই ব্যাপারটা হইতে লাইক আমার তো মোটামুটি 3-4 বছর সময় লেগেছে। তো লজিক্যালি ইট উইল টেক টাইম। আর ওইভাবে করে আপনি কোনো ডিকশনারি মানে একটা আর্টিকেল পড়ার সময় ডিকশনারি দেখে দেখে আপনি ভোক্যাব শিখতেছেন বা ইয়া, এগুলো লং লাস্টিং হয় না, দেখবেন আপনি একটা টাইমে সব ভুলেই যাবেন। আমার যেটা হয়েছে নিউজ পেপার পড়তে পড়তে, নিউজ পেপারে কিন্তু একই টাইপের ওয়ার্ড বারবার রিপিট হয়। মনে করুন যে অ্যালেজড একটা ওয়ার্ড আছে, অ্যালেজড। সেই অ্যালেজড ওয়ার্ডটা আপনারা যারা ইংলিশ নিউজ পেপার পড়েন বা কখনো হচ্ছে পড়া ট্রাই করেছেন তারা জানেন এই অ্যালেজড ওয়ার্ড
প্রতিদিন আপনি নিউজ পেপারে পাবেনই পাবেন, এটা সবসময় রিপিট হয়। তো আপনি একবার একটা ভোকাব জেনে গেলে তখন যদি আপনি বারবার সেটাকে ইউজ হতে দেখেন, আপনি রেগুলারলি সেটা ইউটিলাইজ করছেন, ব্যবহার করছেন বা আপনি পড়ছেন, তখন আস্তে আস্তে ওইটার প্রতি আমরা অভ্যস্ত হই। তো এইভাবে করে স্লোলি আস্তে আস্তে জিনিসটা ডেভেলপ করে। তো এটা কখনোই আপনি ওই 20টা 100টা মুখস্থ করলাম আর আমার ভোকাব খুব স্ট্রং হয়ে গেল, এরকম হয় না। মানুষ তো ডিকশনারি না। ওকে, যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা হয়তো বা মুখস্থ করতে পারবেন ঠিকই, বাট আপনি ব্যবহার করতে পারবেন না জায়গা মতো, ওটা হয় না। ওকে, সো এবার আসছি এই ভোকাবুলারি আমি যেভাবে পড়াবো। আহ আমি নিজেও জানি 1 মাসের মধ্যে যে আপনাদের ভোকাব আমি খুব উন্নতি করে দিতে পারবো সেটা না, বাট আমি পড়াবো এই টপিক ওয়াইজ, স্পেসিফিক যতটুকু লাগে, খুব লিমিটেড আর কি। ওকে, নেক্সট, গ্রামার। গ্রামার এইটা নিয়ে যে আপনাদের এত টেনশন, গ্রামার নিয়ে স্টুডেন্টদের খুব টেনশন যে, এবং অনেক সময় দেখা যায় যে এই গ্রামার ঠিক রাখতে গিয়ে আপনাদের ওইদিকে ফ্লুয়েন্সি ড্রপ করে যায় বা ভোকাবুলারি বলতে মনে থাকে না, কারণ আপনার গ্রামারের দিকেই সব মনোযোগ। এবং আজ পর্যন্ত আমি যতজনকে দেখেছি যে স্টুডেন্টরা, মনে করুন আপনি কারো কাছে সাজেশন চেয়েছেন যে আচ্ছা আইএলটিএস এর জন্য কি কি গ্রামার লাগে, আইএলটিএস স্পিকিং এর জন্য কি কি গ্রামার লাগে, সব টিচারদেরকে দেখি বিশাল একটা গ্রামারের লিস্টের তালিকা ধরায় দেয়, মানে কি বলবো, লিস্ট ধরায় দেয়। সেটা কেমন? পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল, ন্যারেশন, টেন্স, আর কি কি যেন দেয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, এই ওই বহুত কিছু দেয়, লম্বা একটা তালিকা দেয়। স্টুডেন্টদের মাথা খারাপ, এত কিছু মেনটেন করা লাগবে, এত কিছু শিখা লাগবে, এই সেই। বাট এত কিছু আসলে লাগে না, অন্তত আইএসএস 7-8 পাওয়ার জন্য এত কিছু দরকার পড়ে না। আপনারা যদি জাস্ট মেইন ফোকাস যেটাতে দিতে হয় সেটা যদি খালি বুঝতে পারেন, তাহলেই মোটামুটি অনেক কষ্ট এড়ানো সম্ভব। প্রথম কথা, আপনাদের এখানে অনেকেরই টেনশন আছে যে ম্যাডাম আমার প্রিপোজিশনে অনেক সমস্যা। আপনারা একটা সিক্রেট জানেন, প্রিপোজিশনের মিস্টেক করলেও 7 পাওয়া পসিবল। প্রিপোজিশন, আর্টিকেল এগুলার মিস্টেক করলেও 7 পাওয়া পসিবল। তাহলে এখানে মূল গুরুত্বটা আসলে কোথায়? এখানে মূল গুরুত্বটা যদি আপনার টেন্স ঠিক থাকে। শর্ত কি? যদি আপনার টেন্স ঠিক থাকে। টেন্স মেইন ফোকাস। খালি আপনাদেরকে টেন্স ঠিক রাখতে হবে, কোয়েশ্চেন ডে টেন্সে করেছে ওটা মেনটেন করে কথাবার্তা বলা। এইটা যদি খালি ঠিক রাখতে পারেন এবং যদি এটার মধ্যে মিক্স আপ না করে ফেলেন, ভুল না করেন, তাহলে বাকি সব ভোকাবুলারি ফ্লুয়েন্সি এগুলো ঠিক থাকলে 7 চলে আসে। তবে হ্যাঁ, আরেকটা এলিমেন্ট কাজ করবে, সেটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স মেক করা। বেশি না, আপনারা যদি 7-8টা সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, একটু 7-8টা বড় বড় সেন্টেন্স দেখাতে পারেন, তাহলে 7। তার মানে আসলে আইএস এর জন্য গ্রামার লাগে মাত্র 2টা, আইএস স্পিকিং এর জন্য। হ্যাঁ, আইএস স্পিকিং এর জন্য আপনার মেইন ফোকাস, মেইন গ্রামার লাগবে মাত্র 2টা। একটা টেন্স, আর একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আর বাকিগুলা ভুল হইলেও আপনি 7 পাবেন। এই সিক্রেটটা অনেকে জানে না। এবং আপনারা কি খেয়াল করেছেন, আমার আমার পেজে যারা রেগুলার পেজের ফলোয়ার বা রেগুলার যারা খেয়াল করেন, আমার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু স্পিকিং এ 7 পান, বেশিরভাগ স্টুডেন্ট। কারণ তারা জানেন যে কোন জায়গায় ফোকাস করতে হবে আর কোন জায়গায় আমার কম ফোকাস দিলেও চলবে। এই ব্যাপারটা অ্যাচিভ করতে পারা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? আর পার্টস অফ স্পিচের ব্যাপারটা, আচ্ছা দেখেন, যেমন আমি বললাম হি ইজ অ্যান অনেস্ট বয় বা হি ইজ অ্যান অনেস্ট টিচার। এখানে হি একটা প্রোনাউন, ইজ একটা ভার্ব, অ্যান্ড একটা আর্টিকেল, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড বয় বা টিচার এটা একটা নাউন। আপনারাই বলেন তো, আপনারা কি এগুলা শিখে তারপরে সেন্টেন্স মেক করেন, নাকি আপনারা ডিরেক্ট সেন্টেন্স মেক করেন? হি ইজ অ্যান অনেস্ট টিচার, ডিরেক্ট সেন্টেন্স মেক করেন না? তো এগুলা না জানলেও তো আপনি সেন্টেন্স মেক করতে পারতেছেন। সো ওয়াই টাইম ওয়েস্ট? তারপরে প্রিপোজিশনের ব্যাপারে আসি। আপনি জানেন যে বাই মানে যে গভর্নমেন্ট শুড কন্ট্রোল করাপশন বাই অ্যাপ্লাইং স্ট্রিক্ট ল, যে ল অ্যাপ্লাই করার মাধ্যমে। বাই মানে যে মাধ্যমে, এটা আপনারা জানেন না? তারপর ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফ যে মানে যে সামনে, এগুলো আপনারা জানেন না? আপনারা অলরেডি অনেক প্রিপোজিশন জানেন
যেগুলা দ্বারা আসলে সেন্টেন্স মেক করা বা এগুলোর বাংলা অর্থ দ্বারাই আসলে আমাদের প্রিপোজিশনের সেন্স অলরেডি অর্ধেক গ্রো হয়েই আছে। আর বাকি অর্ধেক টুকটাক কিছু জায়গায় মিস অনির উপর নিচ হয়ে গেলে এগুলা কিছু যায় আসে না, তারপরও 7 আনা পসিবল। ঠিক আছে, তো এগুলা নিয়ে বেশি মাথা ঘামান না। আর আর্টিকেলের মিস্টেক, হ্যাঁ, আর্টিকেলের মিস্টেক আইএলটিএস খুবই ছোট মিস্টেক ধরা হয়, লাইক খুবই সিলি এরর। এগুলো স্পিকিং এ আর্টিকেলের এরর পড়লেও আপনি ভালো স্কোর পাবেন যদি আপনার টেন্স ঠিক থাকে এবং যদি আপনি কিছু বড় বড় সেন্টেন্স দেখাতে পারেন। এটা হচ্ছে ফ্যাক্ট। এনিওয়ে, এবার আসি প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন হচ্ছে 25%। এই এখন আপনারা অনেকে এই ব্যাপারটাকে গুরুত্ব দেন না। এখানে হচ্ছে যে অনেকেই, এবং এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। প্রোনাউন্সিয়েশন অনেকেই মনে করেন কি যে ঠুঠা ইংলিশ বলতে হবে, যে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, আমরা করে বলবো না, একদম ন্যাচারাল ওয়ে অফ টকিং। যারা এক্সামিনার তারা কিন্তু কখনোই ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট তারা এক্সপেক্ট করছেন না। তো ওই এক্সট্রা ঠুঠার মধ্যে এক্সট্রা স্টাইল মারার দিকে আপনারা যাবেনই না। কিপ ইট ন্যাচারাল, কিপ ইট সিম্পল। অনেক সময় এই ঠুঠা এক্সট্রা ঠুঠা করতে গিয়ে না আপনাদের দেখা যায় যে স্পিচই আপনার ক্লিয়ার না, আপনি সমানে ভুল করতেছেন, আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। ওইদিকে মনোযোগ দিতে গিয়ে আপনার বাকি তিনটাতে ফল করবে, দরকার নাই। সো আপনারা জাস্ট ন্যাচারাল ওয়েতে যেভাবে কথা বলেন ওইভাবে করে কথা বলবেন। Connect. তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অনেক সময় হয় কি স্টুডেন্টরা স্টুডেন্টরা এই ঠুঠা ইংলিশ এই অ্যাকসেন্ট রাখতে গিয়ে হয় কি একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড এসে ব্রিটিশ, আরেকটা ওয়ার্ড এসে আমেরিকান, আরেকটা ওয়ার্ড এসে সিলোটি, আরেকটা ওয়ার্ড এসে বাংলাদেশি, মানে একদম পুরা খিচুড়ি। আপনাকে তো এরকম করে মিক্সড অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট ন্যাচারাল অ্যাকসেন্ট তো মানে ওরকম হয় না এখনো, মানে কারণ ন্যাচারাল ওরকম আমাদের অতটা আসে না। তো আমরা যখন এরকম অ্যাকসেন্ট ধরতে যাই তখন এরকম মিক্সড অ্যাকসেন্ট হয়ে যায়। ওইটা আবার আরো সমস্যা, আর্টিফিশিয়াল সাউন্ড করে নাম্বার আরো মাইনাস হবে। ঠিক আছে। আর প্রোনাউন্সিয়েশনে প্রথমে যে বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে ইওর স্পিচ শুড বি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল। আপনার কথা যেন একদম ক্লিয়ারলি বোঝা যায়, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। বুঝতে পেরেছেন? তো আপনার যদি এখানে অনেকে আছেন, অনেকের কথা হয়তো বা অস্পষ্ট, যে ক্লিয়ারলি আপনার শব্দ বোঝা যাচ্ছে না। স্পেশালি এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, কারণ ছেলেদের ভয়েস একটু ভারী হয়। তো তো অনেক সময় অনেক শব্দ ক্লিয়ার হয়ে প্রোনাউন্স করতে পারে না অনেকেই, তখন নাম্বার মাইনাস হয়। আর হচ্ছে স্পেসিফিক কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যখন ভুল করেন, যেমন হার্ড, আই হার্ড দ্যাট, আই হার্ড অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে শুনেছি। অনেকে এটা বলেন আই হিয়ার্ড অ্যাবাউট ইট, এই হিয়ার্ড উচ্চারণটা ভুল। আমি শুনেছিলাম ইংরেজি কি হিয়ারের পাস্ট টেন্স হচ্ছে হার্ড, নট হিয়ার্ড। তো এরকম যখন প্রোনাউন্সিয়েশনের ভুল হয় তখন নাম্বার মাইনাস হবে। আর এখানে অনেক মেজর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে, আমি তো এখন আপনাদের ওভাবে আপনাদের সাথে আমার পার্সোনাল লেভেলে কথা হয়নি, সো আই ডোন্ট নো আপনাদের কাদের কাদের এখানে আঞ্চলিক টান আছে। যাদের তবে পড়া ধরার সময় হয়তো বা আমি ধরতে পারবো, যাদের এখানে কথা বলার সময় আঞ্চলিক টান থাকে তাদের জন্য বলে রাখছি, স্কোর কিন্তু অনেক কমে এটার জন্য। যেমন আপনারা অনেকে উচ্চারণ করেন যে ফিফল, প্রবলেম, তারপর হচ্ছে বিকজ, মিউজিক, কালসার, টিসার, চিলড্রেন, এই টাইপের প্রোনাউন্সিয়েশন যাদের হয় এটা সাধারণত আসে আঞ্চলিক টান থেকে। তো যারা শুদ্ধ বাংলা বলতে পারেন মোটামুটি তাদের ইংলিশে প্রবলেম হয় না। বাট যাদের এই ইস্যুসটা আছে, আমি আগে থেকে একদিক থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে 1 মান্থে কখনোই এটা লজিক্যালি সম্ভব না, 1 মান্থে আমি আপনার এই আঞ্চলিক কথা বলার টান আমি চেঞ্জ করে ফেলবো, এটা সম্ভবই না। আপনি সারা জীবন যে ওয়েতে কথা বলে অভ্যস্ত সেটা 1 মাসে চেঞ্জ করে ফেলা এত ইজি? তবে হ্যাঁ, আমি মিস্টেক গুলো হয়তো বা ধরায় দিব, বা আমি এটা কারেক্ট কিভাবে উচ্চারণ করতে পারেন পদ্ধতিটা আমি দেখাই দিতে পারি, যতটা সম্ভব আপনারা প্র্যাকটিস করে ইমপ্রুভ করলেন। বাট এটা আসলে একেবারে 100% ঠিক করে দেওয়া, বা এটা আসলে 1 মান্থে লজিক্যালি পসিবল, 1-2 মান্থে পসিবল হয় না এটা। আমি একটা জাস্ট গল্প বলি, আমার একজন স্টুডেন্ট ছিলেন নোয়াখালীর। বাই দ্য ওয়ে, নোয়াখালীর মানুষজন অফেন্ডেড হয়েন না, আমার শ্বশুর বাড়ি নোয়াখালী। এনিওয়ে, তো এখন হচ্ছে যে আম, এই
উনার প্রনাউন্সিয়েশন এরকম ছিল ফিফল, এই টাইপের। উনাকে আমি কোনো মতেই উনার সাথে উনাকে মনে হয় আমি 3 মান্থ পড়িয়েছিলাম, তখন আমি 1 to 1 পড়াতাম আর কি। 3 মান্থ মনে হয় পড়িয়েছিলাম, ওনার সাথে আমি রেগুলার কনভারসেশন করতাম এসেই। তো এই 3 মাসে আমি ওনাকে চেঞ্জ করতে পারি নাই। উনি তার বদলে আমাকে যে আমার যে মহানুপকারটা করে দিয়ে গেছেন সেটা হচ্ছে, দেখি কি আমার মুখ থেকে অটো বেরোচ্ছে। এরপরে আমি একটা ক্লাস নিতে গিয়েছি, ক্লাসে অলমোস্ট অ্যারাউন্ড 80-90 স্টুডেন্টস ছিল, লাইভ ক্লাস, অফলাইন ক্লাস। ওখানে আমার মুখ থেকে বেরোয় গেছে পিপল। স্টুডেন্ট তো সব হাসতে 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 শুয়ে যাচ্ছে। তো এই অবস্থা, মানে আপনি ওই যে রেগুলার শুনতেছিলাম, আমি শুনতে শুনতে আমারও এটা বলার হ্যাবিট গ্রো করতেছে। আমি ওনাকে চেঞ্জ করতে পারি নাই, কিন্তু উনি আমার চেঞ্জ করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এটা চেঞ্জ করা, ওই দিন আমি বুঝতে পারছি তখন যে কতটা ডিফিকাল্ট এটা চেঞ্জ করাটা। এনিওয়ে, সো এই হচ্ছে আপনাদের মোটামুটি স্কোরিং ক্রাইটেরিয়াটা গেল। এন্ড এবার আসছি মেইন কথাবার্তায়। হ্যাঁ, একজন বলেছেন ফিলার্স ব্যবহার করা। ফিলার্স ব্যবহার করা যেতে পারে, বাট এটা লিমিটেড রাখতে হবে। বারবার একই জিনিস, যেমন আই উড সে এটা আপনি বারবার রিপিট করতেছেন, তখন নাম্বার মাইনাস হবে। বারবার রিপিট করা যাবে না একই জিনিস। ওকে, ব্যান্ড স্কোর। এখানে লাস্ট কিছু আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্ট এরর, তাই না? তার মানে আপনারা যদি 5 পেতে চান, এক গাদা ভুল করলেও আপনি 5 পাবেন। এক গাদা ভুল করেছেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। মনে করেন আপনাকে জিজ্ঞেস করেছে, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন ইউর লাস্ট ভ্যাকেশন? সো আপনি এভাবে উত্তর দিচ্ছেন, উই আর went to Cox's Bazar. We are visit many places. We enjoyed a lot. We took photos as well. এখানে খেয়াল করেন, আমার মোটামুটি 4টা সেন্টেন্সের মধ্যে 3টা সেন্টেন্সের মধ্যে ভুল ছিল। আর আমি অনেক স্লো কথা বলছি, আটকে আটকে বলছি। এইভাবে করে বলতে পারলেই 5। কারণ আপনি ভুলভাল করে হইলেও আপনি তাকে বুঝাইতে পারছেন যে আমি কক্সবাজার, আমি আমি ভ্যাকেশনে গিয়ে আমি এটা এটা করেছিলাম। মানে ভুলভাল ইংলিশ দিয়ে হইলেও আপনি রেসপন্ডটা করতে পারছেন যে হ্যাঁ আমি এই অ্যাক্টিভিটিস করছি। কোয়েশ্চেনটা বুঝে খালি রেসপন্ড, ভুলভাল ইংলিশ দিয়ে হইলেও রেসপন্ড করতে পারলেই 5। এবং এখানে দেওয়া আছে হ্যাভ ডিফিকাল্টিজ উইথ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, মানে আপনি জাস্ট ছোট ছোট সাদামাটা সেন্টেন্স বলছেন, কিন্তু আপনি রেসপন্ডটা করতে পারছেন, তাইলেই 5। তাহলে কখন 5 এর নিচে স্কোর আসে? কখন 5 এর নিচে স্কোর আসে? যখন আপনাকে জিজ্ঞেস করেছে যে আহ মানে আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আপনি কোয়েশ্চেনটা বোঝেন নাই, আপনাকে জিজ্ঞেস করেছে একটা, আপনি উত্তর দিয়েছেন আরেকটা। উত্তর দেওয়ার সময় আপনি অন্য ডাইরেকশনে চলে গিয়েছেন, তখন 5 এর নিচে আসে। আর হচ্ছে যখন আপনি চুপ করে থাকেন, কোন একটা কোয়েশ্চেন আপনি অ্যান্সারই করেন, আপনি মুখই খোলেন নাই, যখন আপনি মুখই খোলেন নাই তখন হচ্ছে 5 এর নিচে আসে স্কোর। বাট আপনি যদি খালি মুখ বন্ধ না রাখেন মেইন এক্সামে, হ্যাঁ, আমি স্টুডেন্টদের সবসময় এইটা বলে তাদেরকে এক্সাম হলে পাঠাই, ভাই আর যাই হোক আর তাই হোক, আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন না এক্সামে, এই হচ্ছে মূল মন্ত্র। হ্যাঁ, তো কোয়েশ্চেন যাই জিজ্ঞেস করুক আপনি কথা কন্টিনিউ রাখবেন। তো এই ব্যাপারটা যদি রাখতে পারেন তাও অ্যাটলিস্ট 5.5, অ্যাটলিস্ট 5 এর নিচে তো আর আসতেছে না। এই হচ্ছে ফ্যাক্ট। এনিওয়ে, এবার আসি 6। আপনার কি একটা জিনিস খেয়াল খেয়াল করেছে যে 6 পেতে হইলো যে আপনি ফ্রিকুয়েন্ট এরর করতে পারেন? ফ্রিকুয়েন্ট এরর মানে আপনি এক গাদা ভুল করতে পারেন, কিন্তু এখানে শর্ত কি দেখেছেন? ইউজ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল হুইচ ইজ বেস্ট, মানে আপনি ভুল করছেন এক গাদা, কিন্তু এখানে একটু বেটার ফ্লুয়েন্সি আছে, এক বেটার ফ্লুয়েন্সি। আর হচ্ছে আপনার কিছু ভালো ভালো ভোকাবুলারি এখানে আছে, বেশি না, অল্প কয়েকটা ভালো ভোকাব আছে, কিছু ভালো সেন্টেন্স আছে, তাইলেই 6। আর আরেকটা বিষয় শিখাই দিই, যদি খালি আপনার টেন্সটা ঠিক রাখতে পারেন, ভালো ভোকাব একটু কম থাকলেও আপনারা 6 পাবেন, যদি খালি আপনার টেন্সটা ঠিক থাকে। আর কিচ্ছু না, খালি টেন্সটা ঠিক আছে আমার, এটাই, ইট ইজ দ্যাট ইজি। তারপরে আসছি 7, অনলি অকেশনাল এরর। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং মানে আপনারা একদম কোথাও লিখে রাখতে পারেন যে যদি আপনাদের টেন্সের মিস্টেক হয়, জীবনেও 7 আসবে না। আপনি যতই ভালো ভোকাবুলারি বলেন, আপনার যতই ভালো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকুক বা যাই থাকুক, যত ভালোই আপনি বলেন না কেন, যদি আপনার টেন্সের ভুল থাকে তাহলে 7 আসবে না। বা টেন্সের ভুল ছাড়া যদি আদার্স মিস্টেক থাকে, যেমন প্রিপোজিশন এরর বা একটা দুটো আর্টিকেলের মিস্টেক বা সামথিং, এগুলো হইলেও আপনি 7 পাবেন। ঠিক আছে? এই
তারপর এখানে কি আছে, ইউজ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আর 8 অবভিয়াসলি রেয়ার এরর, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। এবং 9 অ্যাকুরেট ফুল আন্ডারস্ট্যান্ডিং। আই গট 9 out of 9 ইন স্পিকিং। হ্যাঁ, তো স্পিকিং এ হচ্ছে যে আমি যে লাইন পেয়েছি, আমি কিন্তু একদম সিম্পল ওয়েতে কথা বলেছি, কোনো এক্সট্রা ঠুঠায় অ্যাকসেন্ট, টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট ট্রাভেলিং, এমন করে এক্সট্রা এরকম ঠুঠায় অ্যাকসেন্ট মারতে যাই নাই। আমি একদম ন্যাচারাল ওয়েতে বলেছি। এবং আপনারা সবাই মুনজিরিন শহীদ আপুকে তো চেনেন তাই না? মুনজিরিন আপু ইংলিশ স্পিকিং এ উনি পেয়েছিলেন 8.5। ওনার স্পিচ কখনো শুনেছিলেন? একদম ন্যাচারাল ওয়েতে বলেন না ইংলিশ, এই ন্যাচারাল ওয়েতে বলেই না 8.5 পেয়েছেন। তো আপনারা এগুলো সবকিছু চাইতে স্টুডেন্টরা দেখি বদার্ড বেশি তাদের ওই অ্যাকসেন্ট নিয়ে। হ্যাঁ, ওগুলো মাথায় ঘামাবেন না বলে নেই। ঠিক আছে, ফাইন। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, রিয়েল লাইফ সিনারিও দেখাবো। রিয়েল লাইফ সিনারিওটা হচ্ছে, জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, সবাই একটু এটা দেখবেন, এখানে চ্যাট বক্স, আমার একজন স্টুডেন্টের চ্যাট বক্স আমি দেখাচ্ছি। আহ আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা রেজাল্ট পাওয়ার, যদি আপনাদের রেজাল্ট পাওয়ার পরে মনে হয় যে ইওআর করবেন, কি করবেন এরকম কনফিউজড ফিল করছেন, তখন আমাকে একটু জানাবেন, আমার সাথে একটু ডিসকাস করে নিবেন। হ্যাঁ, তো স্টুডেন্টরা সাধারণত ইওআর করার আগে আমার সাথে একটু কমিউনিকেট করে নেয়। তো উনি আমার স্টুডেন্ট ছিলেন, বাট উনি আসলে রেগুলার যে ব্যাচ কন্টিনিউ করেছেন তা না, উনি পরবর্তীতে হয়তো কোনো ইস্যু, অসুস্থ ছিলেন বা ইয়ার কারণে ব্যাচ কন্টিনিউ করতে পারেন নাই। পরবর্তীতে উনি ক্লাস রেকর্ডিং দেখে পরীক্ষা দিয়েছিলেন আর কি। উনি আমার রেগুলার স্টুডেন্ট ছিলেন না আনফর্চুনেটলি। যাই হোক, তারপরে হচ্ছে যে উনি 83 ব্যাচের ছিলেন, মানে রিসেন্ট ব্যাচেরই, বেশি দিন আগের না। এবং উনি হচ্ছেন ইওআর করতে চান, এবং এটা হচ্ছে আপনার এই যে 2 তারিখ, ফেব্রুয়ারি 2 তারিখ ওনার সাথে আমার কথা হয়েছিল এই বিষয়ে। আর হচ্ছে যে, ও না সরি, 6 তারিখে কথা হয়েছিল সম্ভবত। ওনার এটা কম্পিউটার বেসড এক্সাম ছিল, ফেব্রুয়ারি 2 তারিখে এক্সাম ছিল। এনিওয়ে, তো তারপরে উনি ইউআর করার ব্যাপারে আমার পরামর্শ চেয়েছিলেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এক্সাম কেমন হয়েছিল, কি টপিক এসেছিল, আপনি থেমেছিলেন কিনা, এগুলো একটু জিজ্ঞেস করলাম। তারপরে উনি তার এক্সামটা কেমন হয়েছিল আমাকে একটু জানালেন, যে পুরো টাইম উনি ফ্লুয়েন্ট ছিলেন। পয়েন্টগুলা খেয়াল করেন, উনি পুরো টাইম ফ্লুয়েন্ট ছিলেন। কিউ কার্ড টপিক এসেছিল ডেসক্রাইব আ গুড হ্যাবিট, এই টপিকটা আমি স্টুডেন্টদের পড়াইছি ক্লাসে। এটা স্কিল রিলেটেড টপিক, ওনাদেরকে আমি সুন্দর করে লাইক ভালো ভোকাবুলারি এভরিথিং আমি শিখাই দিয়েছিলাম। তারপরে উনি আমাকে পুরাটা বলতে দেয় নাই, থামিয়ে দিয়েছিলেন, পুরাটা বলতে দেয় নাই। এবং খেয়াল করেন 1.5 মিনিট পর্যন্ত তাকে কথা বলতে দিয়েছিল। ওকে, ডিসকাশন পার্টেও 2-3 বার থামিয়েছিলেন, থামিয়ে থামিয়ে যে বারবার কোয়েশ্চেন করে না সেরকম। আর হচ্ছে উনি কোয়েশ্চেন রিপিট করতে বলেছিলেন একবার, এবং উনার স্কোর দিয়েছে 5.5। আচ্ছা, এখন উনার কাছে এটা কেন মনে হচ্ছে যে স্কোরটা জাস্টিফাইড না? কারণ উনার একমাত্র একটা পয়েন্ট হচ্ছে উনি ফ্লুয়েন্ট ছিলেন। ওনার কথা কি যে ম্যাডাম আমি তো অনেক ফ্লুয়েন্ট ছিলাম, আমি তো ভালো বলছি। ফ্লুয়েন্ট থাকলে যে কারোরই মনে হয় যে আমি অনেক ভালো বলছি। এখন এখানে দেখেন, আমি তারপর জিজ্ঞেস করলাম অ্যাডভান্সড ভোক্যাব, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আপনি কি পরিমাণ বলেছেন, কি পরিমাণ ছিল? উনি বললেন অ্যাডভান্স ভোক্যাব, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অল্প ইউজ করেছিল। স্টুডেন্ট যখন বলে অল্প ইউজ করছি, তার মানে ধরে নিতে হবে সে আসলে বলছে একটা কি দুইটা হয়তো বা, তেমন সে ব্যবহার করে নাই। ওকে, এবং সে ইডিয়াম ব্যবহার করার সুযোগই পায় না, মানে ইডিয়াম সে একেবারেই ব্যবহার করে না। আমি স্টুডেন্টকে অলওয়েজ টপিক ওয়াইজ সুন্দর ইডিয়াম শিখাই দেই বা ভালো ভোক্যাব অলওয়েজ শিখাই দেই। উনি নিজেই যেহেতু বলতেছেন যে উনি কম বলছেন, তাহলে উনি আসলে অনেক কমই বলছেন। আচ্ছা, তারপরে তারপর আমি কি বলেছি, তেমন আশা নাই। আশা নাই কেন? বেটার ল্যাঙ্গুয়েজই নাই। ওনার এখানে শর্ত কি ছিল, আমি আপনাদের এখানে শর্তটা কি দেখালাম, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। আপনাকে 6 পাইতে হলে কি করতে হবে? কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর আমি আরেকটা কি বললাম, যদি আপনার তেমন ভালো ল্যাঙ্গুয়েজ নাও থাকে, তাহলে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার টেন্স ঠিক আছে।
মানে আপনার এখানে ভুলটা কম হয়েছে, আপনাকে এটা এনশিওর করতে হবে তার মানে, রাইট? এখন উনি দেখেন এই দুইটা শর্তের মধ্যে উনি দেখেন কি করলেন, এই টপিকটা গুড হ্যাবিট ইউর ফ্রেন্ড হ্যাজ, এটা কিন্তু ফিউচার টেন্সেরও একটা রিকোয়ারমেন্ট ছিল, এবং আপনি কি ফিউচারে কোনো সেন্টেন্স বলেছিলেন, আমি এটা জিজ্ঞেস করলাম। তারপর উনি বললেন যে না, আমাকে শেষ করতে দেয় নাই। তারপর আমি বললাম যে টপিকটা আসলে ট্রিকি ছিল, এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচারের একটা কম্বিনেশন আছে। তারপরে তারপরে বললাম যে আপনি মনে হয় এখানে টেন্সের একটা ভালো ঝামেলা করেছেন, হয়তো টের পান নাই। স্টুডেন্ট তো স্বীকার করে না, কোয়েশ্চেন সব মোটামুটি পাস্ট টেন্সেই ছিল, উনি তো স্বীকার যাবে না স্বাভাবিক। তারপরে এখন দেখেন, তারপরে আমি ওনাকে টপিকটা দেখালাম। টপিকটা সবাই একটু পড়েন তো কি আছে। টপিকটা হচ্ছে হু ইয়োর ফ্রেন্ড ইজ, আপনার ফ্রেন্ড কে ছিল, হোয়াট হ্যাবিট হি অর শি হ্যাজ, তার হ্যাবিটটা কি আছে। এই প্রথম দুইটা কোয়েশ্চেন কি প্রেজেন্ট টেন্সে না? আর উনি কি বললেন দেখছেন, যে সবগুলো কোয়েশ্চেন যে পাস্ট টেন্সে ছিল। উনার সমস্যাটা বুঝতে পারছেন, উনি আসলে টেন্সই ধরতে পারেন নাই। তো তারপরে হচ্ছে ওয়েন ইউ নোটিস দিস হ্যাবিট, শুধুমাত্র এই একটা কোয়েশ্চেন আছে পাস্ট টেন্সে যে আপনি তার হ্যাবিটটা কবে খেয়াল করেছিলেন। এই একটা কোয়েশ্চেন খালি পাস্ট টেন্সে, এবং এটা অনেক ছোট উত্তর, উত্তরটা তেমন বড় করা যায় না, এটা খুবই ছোট একটা লিমিটেড উত্তর, খালি একটা সময়ের কথা উল্লেখ করা। তারপরে এটা আপনি কেন ডেভেলপ করতে চান, তো এটা কারণ এটা করলে আমার এই সুবিধা হবে ইন ফিউচার, সেটা কিন্তু আসলে আলটিমেটলি কিছু ফিউচারের কথাবার্তা বলতে হবে। তো তার মানে এখানে প্রথম দুইটা কোয়েশ্চেন হচ্ছে প্রেজেন্টে ছিল, পরেরটা পাস্টে ছিল, পরেরটা ফিউচারে ছিল, এবং উনি পুরাটা মাশাল্লাহ মনে করছে যে পুরাটাই তো পাস্ট টেন্সে, উনি পুরোটা পাস্ট টেন্সে বলে দিয়ে আসছে। তারপর আমি তাকে এই টপিকটা দেখাইলাম, দেখেন প্রথম দুইটা কোয়েশ্চেন প্রেজেন্টে ছিল, পরেরটা পাস্টে ছিল, আর ফোরটা ফিউচারে। এটা মেইনটেইন করতে পারেননি হয়তো, দ্যাটস ওয়াই ইউ গট 5.5। এটা জাস্টিফাইড স্কোর, এটা জাস্টিফাইড স্কোর। কারণ কি, যদি এখানে শর্ত কি ছিল, যদি আপনি 6 পাইতে চান, তাহলে হয় আপনাকে এখানে কমপ্লেক্স বড় বড় সেন্টেন্স, ভালো ভোকাবুলারি এখানে বেশি পরিমাণে দেখাইতে হবে। যদি আপনি অনেকগুলা ভুল করেনও, কিন্তু যদি আপনার এই জিনিস ঠিক থাকে, তাহলে আপনি 6 পাবেন। উনার এটাও নাই, আবার এখানে যে উনি টেন্সের মিস্টেক বা এগুলো যে একটু কম করছে তাও না, উনি এখানে অনেক ভুল করছে। তাহলে উনি কোন দুঃখে পাবে 6 বলেন আপনি? উনি এখন যদি ইউআর করতে যাইতেন, ইউআর করতে 12,000 টাকা লাগে জানেন, উনি উনি যদি এখন ইউআর করতে যেতেন, ওনার 12,000 টাকা ওয়েস্ট হতো। সো এই হচ্ছে বিষয়, আমি স্টুডেন্টদেরকে এইভাবে করে একটু আলোচনা করে দেই যে আপনার হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন ক্লাসে সবসময় স্টুডেন্টদেরকে বলি, অনেকবার বলেছেন আপনার 1 মিনিটে শর্ট করে হইলেও প্রথমে সবগুলা কোয়েশ্চেন অ্যান্সার টাচ করবেন। উনি তো কোয়েশ্চেন আবার টপিক শেষও করেন নাই উনি, তাহলে ওনাকে স্কোরটা দিবে কোথায়, বুঝছেন? এখন আশা করা যায় সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যে আপনি যদি স্কোর বাড়াইতে চান, আপনাকে এক্স্যাক্টলি কোন কোন দিকে খেয়াল রাখতে হবে এবং কিভাবে আপনার টার্গেট স্কোর যেটা, তাহলে আপনি কি করবেন, আপনার টেন্স ঠিক রাখবেন, আপনি কিছু ভালো ভালো সেন্টেন্স এবং ভালো ভালো ওয়ার্ড রাখতে হবে, আপনার ফ্লুয়েন্সি ঠিক রাখবেন, দ্যাটস ইট, তাইলে ইনশাল্লাহ 7। খালি এই এই কয়েকটা বিষয় একটু ফোকাস করবেন। এবং আমি যখন আপনাদেরকে পড়াবো, আমি আপনাদেরকে যাই পড়াবো, আমি এইগুলা ফোকাসড পড়াশোনাই করাবো, ঠিক আছে? আমার পড়ানোর স্টাইল বা আমার যেটা জাস্ট এইগুলা ফোকাসডই থাকবে, কোনো এক্সট্রা আজারে জিনিসপত্র না। আচ্ছা ঠিক আছে, ফাইন, সো লেটস স্টার্ট আজকের পড়াশোনা। এবং এবং এই রিলেটেড এতক্ষণ আমি যা বললাম, এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? কোশ্চেন আছে। জি জি বলেন। স্পিকিং এ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কি আলাদা আলাদা মার্কিং করে ওটা সামেশন করে গড় করবে নাকি না, এভারেজ মার্কিং আলাদা করবে আলাদা কোনো মার্কিং করা হয় না, এটা ওভারঅল মার্ক করা হয়। এইটা নিয়ে স্টুডেন্টদের অনেক ভুল ধারণা আছে। নাইস কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, এটা জানা দরকার আপনাদের। অনেকেই মনে করেন, ইভেন স্টুডেন্ট বাদ দেন, আমি অনেক টিচারকে বলতে শুনছি যে হ্যাঁ ডিসকাশন পার্টে বেশি গুরুত্ব দেন, এটা কিন্তু আপনার মেজর নাম্বার ক্যারি করবে। এরকম কোনো ব্যাপার নাই। কোনো একটা পার্ট যে বেশি বেশি নাম্বার ক্যারি করে এরকম কোনো ব্যাপার নাই। ইভেন আপনারা যদি এখনই ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি একটু ওয়েবসাইট ঘাটেন, এখন আপনারা দেখতে পারবেন এরকম পার্ট বেসিসে কোনো স্কোর ডিভাইড করা হয় না, ওভারঅল স্কোরিংটা করা হয়। ইভেন এটা অনেক টিচাররাও জানে না, টিচার স্টুডেন্টকে ভুল ধারণা দেয়। তো আপনাদের অনেকেই না ইন্টারভিউ পার্টকে কম গুরুত্ব দেন, মনে করেন ইন্টারভিউ পার্ট তো ইজি, ইন্টারভিউ পার্টে হচ্ছে আমি টুকটাক একটু ভুল করলেও বা আমার যদি একটু কম বলি, আমার এটা তেমন একটা ইম্প্যাক্ট ফেলবে না। এটা বিশাল ভুল ধারণা। আপনার ডিসকাশন পার্টে যেভাবে আপনার স্কোরিংটা করা হবে বা যেভাবে দেখা হবে, আপনার ইন্টারভিউ পার্ট একইভাবে দেখা হবে, একইভাবেই জাজ করা হবে।
ওইখানে যদি আপনি কোনো ভুল করেন বা আপনি কোনো কোয়েশ্চেনে আটকায় যান, তার মানে এই না যে ওইখানে আপনার নাম্বার কম কাটবে। নো, একই টাইপের স্কোরিং করা হবে ওভারঅল। তো আপনি যদি যে কোনো জায়গায় যদি আপনি আটকায় যান, আপনার ওই ব্যাপারটা পুরা এক্সামের মধ্যেই ইকুয়াল ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? এই, জি জি বলেন, আর কে যেন কি কোয়েশ্চেন করতে চেয়েছিলেন? ম্যাম, একটা হুম প্রশ্ন হুম ছিল। আপনি যেটা বলছিলেন যে গড়ে মার্কিং করে, তো ম্যাম সেক্ষেত্রে আমি 31 তারিখে পরীক্ষা দিয়েছিলাম। হুম, আমাকে কাইজার স্যার লিখলো যে 17.5। হ্যাঁ, সেটা আমি পরীক্ষায় পেলাম 6। হুম মানে 5.83 আসছে, মানে 5.5 এর উপরে গেলেই তো সেটা 6 আসে, হুম পরীক্ষাতে হুম। পেলাম 6। আমি পাশে যে মার্কিং ক্রাইটেরিয়া উনি ডায়েরিতে লিখতেছিলেন 17.5। এটা কিভাবে তাহলে ওটা তিনকে ভাগ করে দিল? এটা কিভাবে ওভারঅল যোগ করে নাকি পার্ট পার্ট? আমি না বুঝি নাই কোয়েশ্চেন, মানে আপনার কি পুরা মডিউলের বলতেছেন, মানে 4টা জি জি, মডিউলের? 3টা ম্যাম। না না, সরি ম্যাম, আমি বলছি স্পিকিং এ আমার ফাইনাল পরীক্ষা ছিল 31 তারিখে ম্যাম। হুম হুম স্পিকিং, হুম। এই যে 31 জানুয়ারি। এখানে আমার পাইছি 6 স্পিকিং এ। আচ্ছা। ম্যাম উনি দিয়েছিল, ওনার একটা ডায়েরিতে লেখা ছিল যে আমি আমার নামের পাশে দেখলাম যে হুম উনি হুম। লিখলো 17.5। 17.5 একে 3 দিয়ে ভাগ করলে হ্যাঁ আসে 5.83। আমি ঠিকই 6ই দিয়েছি, মানে ওভারঅল দেখলাম রেজাল্টের সময় দেখছি 6 পাইছি উনি স্পিকিং এ। হ্যাঁ। তাহলে এটা তো ম্যাম কিভাবে ও করলো আচ্ছা, উনি? এটা ধরে যখনই হচ্ছে আপনার মানে 3টা মডিউলে, মানে আমি বলি এখানে 3টা পার্ট আছে, 4টা পার্ট আছে না, এগুলাতে হচ্ছে স্কোরিংটা করে মূলত। তো তারপরে ওরা অনেক অনেক মানে তারপরে গড় করে যে আপনার ফ্লুয়েন্সি কত ছিল, ভোকাবুলারি কেমন ছিল, গ্রামার কেমন ছিল, প্রোনাউন্সিয়েশন কেমন ছিল, এগুলোকে হচ্ছে পুরোটাকে মানে আলাদা আলাদা স্কোরিং করে তারপর হচ্ছে গড় করে টোটাল। তো আপনার যদি 5.83 যেরকম আসে, তো 5.83 হচ্ছে আপনার মেইনলি কেমনে বুঝাই, যদি 5.5 এর বেশি হয়, হ্যাঁ, তাহলে তো অবভিয়াসলি 60 দিবে, এরকমই ব্যাপারটা। বাট এইখানে এটাকে আসলে গড় করে। এই চারটাকে? এবং সে হয়তো বা আপনার তিনটা তিনটা পার্টি ধরেছে, বাট অ্যাকচুয়াল রুলস আসলে 4টা পার্ট ধরা, সে হয়তো বা হ্যাঁ কোনো হ্যাঁ, কারণে ধরে নাই, বাট আসলে 4টা করতে হয়। আমি মনে করছি যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কে এইভাবে উনি না মার্কিং না 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 করছে। না, এরকম না। এটা এটা ফর শিওর, হ্যাঁ। হুম। আপনি যদি ইভেন এখনই একটু ঘাটাতে যান বিভিন্ন ওয়েবসাইটে বা ইয়াতে, তখন দেখবেন যে এটা আসলে এরকম না, এটা ওভারঅল স্কোরিংটা করা হয়। ওকে, নেক্সট, এখন আজকে পড়াশোনায় আসি। আমি এই কোর্সটা কিভাবে রান করব সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই কোর্সে মূলত আমি শুরুটা করব খুবই ছোট ছোট সেন্টেন্স মেকিং দিয়ে, হ্যাঁ। তো শুরুটা খুবই ছোট ছোট সেন্টেন্স মেকিং, মানে প্রথম 2-3টা ক্লাস একেবারে পিচি পিচি সেন্টেন্স থাকবে, এবং তারপরে আমি টপিকে যাব। এখন একটা কথা বলে রাখি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি অলমোস্ট 10 ইয়ার্স ধরে 9 ইয়ার্স ধরে আইএলটিএস পড়াই। সো এই এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে স্টুডেন্টরা না খুব দ্রুত অধৈর্য হয়ে যায়। এখানে অনেক ডিফারেন্ট লেভেলের স্টুডেন্ট আছেন, তাই না? এখন আমি যখন খুব ইজি জিনিস পড়াবো, স্টুডেন্টদের কাছে মনে হবে আরে ধুর, এগুলো তো আমি অলরেডি পারি, আমি তো এটার জন্য ভর্তি হই নাই। আমি তো ভর্তি হয়েছি টপিক ওয়াইজ, কবে ভালো ভোকাবুলারি শেখাবে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এগুলোর জন্য আমি ভর্তি হয়েছি। আমি তো টপিকের অ্যাডভান্স টপিকের জন্য ভর্তি হয়েছি, আমি তো এগুলো অলরেডি পারি। এখানে অনেকেই যে যারা 6 পেয়েছেন, তারা তো এগুলোই চিন্তা করবেন যে আমি তো এগুলো অলরেডি পারি, আমার তো এর দরকার নাই। তারপরে আবার হচ্ছে যারা খুব বেসিক লেভেলে আছেন, তারা চিন্তা করবেন যে আমি তো ভর্তি হয়েছি খুব একদম ছোট ছোট সেন্টেন্স দিয়ে, বা এটা আরো গুরুত্ব দেওয়া হবে, আরো ছোট ছোট সেন্টেন্স বাড়ানো হবে, এরকম। তো এক একজন এক এক লেভেলের এক্সপেকটেশন নিয়ে অ্যাডমিশন নিয়েছেন। তো অবভিয়াসলি অ্যাজ আ পার্সন, সবার এক্সপেকটেশন যে আমি ইকুয়াল লেভেলে ফুলফিল করতে পারবো তাও না, ইট উইল টেক টাইম। তো আমাকে অ্যাটলিস্ট 1 উইক টাইম দিবেন, কোনো ট্যাফু ছাড়া যা করতে বলতেছি সেগুলা করবেন, যে যে যা প্র্যাকটিস করতে বলবো সেগুলাকে ফোকাস করবেন। এই 1 উইকে এরকম কোনো কথাবার্তা আমি শুনতে চাচ্ছি না যে ম্যাডাম আমি তো এটা না, আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে পড়ানো, এগুলো তো অলরেডি পারি, এই টাইপের কোনো কথাবার্তা আমি শুনতে চাচ্ছি না। আমি আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আমি অলওয়েজ স্টেপে বিশ্বাসী, আমি স্টেপ বাই স্টেপ আগাবো। ঠিক আছে? তো আমাকে একটু সময় দিতে হবে। আপনারা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এটা, যে অ্যাটলিস্ট প্রথম মানে প্রথম 1 উইক, মানে 4টা ক্লাস, প্রথম 4টা ক্লাস আপনারা উইদাউট এনি জাজমেন্ট ক্লাসটা করবেন। জাস্ট যাই করতে বলছি সেগুলো করবেন। আর হচ্ছে যে হোমওয়ার্ক গুলা ঠিকঠাক মতন বা ক্লাস ওয়ার্ক গুলা ঠিকঠাক মতন ফুলফিল করার ট্রাই করবেন। এই হচ্ছে আপনার প্রথম 4টা ক্লাসের কাজ। আর আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করছেন যে মানে আমাদের পার্টনার করে দেন এই সেই, আমি আপনাদের পার্টনার করে দিব।
বাট আমি একটু দেখি আপনাদের কার কি অবস্থা, কেমন লেভেল, কি কে কিরকম বুঝতেছেন ক্লাস। সো আমি প্রথম 4-5টা ক্লাস পরে তারপরে আমি পার্টনার করে দিই সাধারণত, ঠিক আছে? এখন না, আমি 4-5টা ক্লাস পরে গ্রুপটা ওপেন করে দিয়ে তারপরে আমি আপনাদের পার্টনার করে দেবো, ঠিক আছে? আপাতত আমি জাস্ট যেগুলো প্র্যাকটিস দিব বা যা হোমওয়ার্ক দিব, এগুলো সব আপনারা যে যার মতন সেলফ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সেলফ প্র্যাকটিস। ওকে, লেটস স্টার্ট। আজকের ক্লাস হচ্ছে অ্যাবাউট সেন্টেন্স মেকিং, একটু ডিফারেন্ট টেন্স আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, খুবই ইজি ক্লাস। এগুলা আশা করা যায় আপনারা অলরেডি পারেন। বাই দ্য ওয়ে, যাদের মাথার মধ্যে ঘুরতেছে যে এটা ফাউন্ডেশন স্পোকেন ক্লাস 3 কেন, আগের দুইটা কই, এরকম কোনো সিরিয়াল নাই। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো, হ্যাঁ? এটাই আমাদের জন্য ফার্স্ট ক্লাস, ওকে? আচ্ছা, তো প্রথম টপিক কি? শর্টকাট ওয়ে অফ ইংলিশ সেন্টেন্স মেকিং। আমরা সেন্টেন্স মেকিং নিয়ে একটু কাজ করবো এখন। এখানে শুরুতে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, এবং আপনারা ভোকাবুলারি গুলো খেয়াল করলে দেখবেন এগুলো খুবই ইজি ভোক্যাব, লাইক আমরা সারাদিন সচরাচর ব্যবহার করে থাকি, এই টাইপের খুবই সাধারণ ভোকাবুলারি, খুব ডিফারেন্ট ডিফিকাল্ট কিছু নাই। তো আপনাদের আপনাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে অ্যাজ আ বিগিনার বা যাদের লেভেল 5-6 এরকম আছেন, শুরুতেই যে আপনারা খুব অ্যাডভান্স ভোকাবে চলে যাবেন এই কাজটা করবেন না। কারণ কি, তার মানে আপনাদের এমনিতেই মুখে অনেক জড়তা, এর মধ্যে যদি আপনারা অনেক অ্যাডভান্স ভোকাবুলারির মধ্যে ঢুকে যান, তাহলে দেখবেন মুখ থেকে আরো ইংলিশ বের হবে না। আসলে আপনারা যে মানে যতগুলা ওয়ার্ড জানেন, একটু চিন্তা করে দেখেন, আপনি যত ওয়ার্ড জানেন ততটুকুই আসলে মুখ থেকে বের করে আপনি অভ্যস্ত না। এর মধ্যে যদি আরো নতুন ভোকাব শিখতে যান, তাহলে আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আহ স্পিকিং এর মধ্যে ফ্লুয়েন্সি আনার দুইটা শর্ত। নাম্বার 1 হচ্ছে খুবই ইজি ভোকাবুলারি রাখতে হয় শুরুর দিকে, এবং খুবই ইজি সেন্টেন্স, একদম ছোট ছোট সেন্টেন্স দিয়ে কথা বলতে হয়, তাহলে ফ্লুয়েন্সিটা অনেক ন্যাচারালি ইমপ্রুভ হয়। সো এখানে হচ্ছে খুব ইজি কিছু ভোকাব দেওয়া আছে, এগুলো সবাই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল টুকু মুখস্থ করে ফেলবেন। আমি আশা করছি যে এগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল অলরেডি আপনারা জানেন, বাট তারপরে একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? যাদের কোনো কিছু যদি না জানা থাকে, যেমন ওয়্যার এর পাস্ট টেন্স হচ্ছে ওর, পাস্ট পার্টিসিপল ওর্ন, হ্যাঁ? তারপর রিড এর পাস্ট টেন্স আপনারা উচ্চারণ করেন রিড রিড রিড, নো, রিড এর পাস্ট টেন্সের উচ্চারণটা হচ্ছে রেড, পাস্ট পার্টিসিপল রেড। তো এগুলো সবাই একটু ঝটপট মুখস্থ করে ফেলবেন, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এগুলো এখানে আমার আর কোনো কাজ নাই, এগুলো যার যার একটু মুখস্থ করে নিতে হবে। আমি চলে আসছি সেন্টেন্স মেকিং এ। তো সেন্টেন্স মেকিং এখানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, এইসব ওয়ার্ড, প্রেজেন্ট ভার্ব দিয়ে আমরা কখন সেন্টেন্স মেক করি? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। তো আমরা সেন্টেন্স মেক করে থাকি সাধারণত আমাদের অভ্যাসের ক্ষেত্রে, যে কাজটা আমরা নিয়মিত করি, সব সময় করি, আমাদের অভ্যাস। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের মানে সেন্টেন্স মেক করে থাকি। যেমন আমি নিয়মিত ইংলিশ মুভি দেখি, আই ওয়াচ ইংলিশ মুভিজ রেগুলারলি। আমি শাকসবজি খাই, আই ইট ভেজিটেবলস। আমি ভিখুটাকে প্রতিদিন রাস্তায় দেখি, আই সি দ্যাট বেগার এভরিডে অন দ্য রোড। আই বাই নিউ ক্লোজ অন এভরি ঈদ, আমি প্রতি ঈদে নতুন জামা কিনি। এগুলো কি সবই আমার অভ্যাস। কোন একটা কাজ আমি নিয়মিত করি, তারা নিয়মিত করে, সে সবসময় করে, এরকম বোঝাতে আমরা সাধারণত ডিরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করি। এখন এখানে আপনাদের ভুলটা কোথায় হয় এই ধরনের সেন্টেন্স মেকিং এ? আপনাদের ভুল করার জায়গাটা হচ্ছে কি, আই ওয়াচিং ইংলিশ মুভিজ রেগুলারলি, আই এম ভিজিট দেয়ার। অনেকেই আছেন আই এর পরে এমটা না দিলে অনেকের খালি খালি লাগে, মনে হয় সেন্টেন্সের মধ্যে কি জানি নাই কি জানি নাই, আই এম গো, আই এম ভিজিট, এটা। আর আরেকটা মিস্টেক হচ্ছে আইএনজি দেওয়া, ভার্বের সাথে আইএনজি না দিলে অনেকের খালি খালি লাগে। আই আই এম গসিপিং উইথ মাই ফ্রেন্ডস রেগুলারলি, তারপরে উই আর গো দেয়ার, উই আর গসিপ, তারপর আই ওয়াচিং মুভি, আই লিসেনিং টু মিউজিক। এই বদভ্যাস, আইএনজি টা মুখে অটোমেটিক চলে আসে, এই হচ্ছে একটা মিস্টেকের জায়গা। আর যখন আমি সাবজেক্টটা চেঞ্জ করে দেই, মনে করুন আমি পিপল দিয়ে বলবো, প্রতি বছর অনেক মানুষ কক্সবাজার যায়, এভরি ইয়ার মেনি পিপল গো টু কক্সবাজার, তাই না? আপনারা অনেকেই বলেন পিপল আর গো, পিপল আর ভিজিট কক্সবাজার। পিপল এর পরে আর না দিলে অনেকের খালি খালি লাগে, মনে হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট হয় নাই। তারপর আপনারা বলেন দে আর স্টাডি ইন অমুক কলেজ, দে আর স্টাডি ইন কলেজ,
ভুল, দে স্টাডি, মাঝখানে এম ইজ আর এগুলো কিচ্ছু হবে না, কি হবে, দে স্টাডি। তারপরে দে আর এনজয়, ভুল, দে এনজয়। চিলড্রেন আর প্লে ফুটবল, ভুল, কি হবে, চিলড্রেন প্লে ফুটবল। তা প্রেজেন্ট টেন্সে ট্রাস্ট মি এই দুইটা জায়গাতেই ভুল করার জায়গা আছে, এই দুইটাই আপনারা ভুল করেন। এক, মাঝখানে এই সাবজেক্টের পরে এম ইজ আর বসানো, আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি দেওয়া, এই দুটো দিবেন না। খালি এই দুইটা মিস্টেককে চেক দিব আমরা, এম ইজ আর বলবো না এবং আইএনজি দিব না, ভার্বের সাথে ডিরেক্ট ভার্বটা বসাবি। এই হচ্ছে শেখানোর বিষয়। এখন সবার কি খাতা কলম রেডি? সবার একটু খাতা কলম রেডি করে ফেলতে হবে। আমি একটা প্রশ্ন দিব এবং এই প্রশ্নের উত্তর মিনিমাম 10টা 15টা সেন্টেন্স দিয়ে বানায় ফেলতে হবে, এবং শর্ত হচ্ছে একদম ছোট ছোট ইজি সেন্টেন্স। আমি কোনো খুব ডিফিকাল্ট সেন্টেন্স, খুব বড়, এগুলো এখন আমি চাচ্ছি না। হ্যাঁ, কিপ ইট সিম্পল, কিপ ইট ন্যাচারাল। প্রথম কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ জেনারেলি ডু when you meet your friends? ওকে, কোয়েশ্চেনটা কি, হোয়াট অ্যাক্টিভিটিস do you generally do when you meet your friends? ওকে, তো এখন হচ্ছে কাকে জিজ্ঞেস করা যায়? গিভ ইট আ ট্রাই, ভুল করলে সমস্যা নাই। আল হাসান, আর ইউ দেয়ার? আল হাসান, আল হাসান আছেন? খবর নাই। টুম্পা দে, আর ইউ দেয়ার? টুম্পা, না ডাক, মানে ডাকার পরে রেসপন্স না করলে কিন্তু দায় দায়িত্ব আমার না। তারপরে এখানে দেওয়া আছে এ, এই এ দিয়ে আমি কি বুঝবো? নাম লিখতে হবে তো। আব্দুল্লাহ সরকার, আর ইউ দেয়ার? আবরার ফয়সাল, একটু রেসপন্স করবেন। আবরার ফয়সাল, ঐশী, ঐশী, আল মাফি, ম্যাম আবরার ফয়সাল। ওকে, সো আপনি এই যে এই কোশ্চেনটা করেছেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ জেনারেলি ডু when you meet your friends, এটা একটু উত্তর দেন জি তো। আমি জি এটা ম্যাম আপনাকে একটু বেসিক আইডিয়া দিই, যে আমি আমার ফ্রেন্ডের সাথে নিয়মিত দেখা করি, আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই, মুভি দেখি একসাথে। হ্যাঁ, শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি জি ম্যাম আমি ম্যাম আমার এটা বলতাম ফ্রেন্ডের সাথে নিয়মিত দেখা করি, ইংরেজি কি? জি 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 এ, আমি আমার ফ্রেন্ডের সাথে নিয়মিত দেখা করি, দেখা করে ইংরেজি মিট, আই। মি- আচ্ছা ঠিক আছে, আপনার কাছে একটু পরে আসছি আমি। তারপরে আমজাদ হোসেন, আর ইউ দেয়ার? আমজাদ হোসেন, হ্যালো, কথা শুনতে পাচ্ছি না। আল মাফি আছেন? আল মাফি। তারপর আনিসা চৌধুরী, আনিশা চৌধুরী। ফাতেমা, ম্যাম, Yes, কি ma'am. আমি বল হ্যাঁ, ফাতেমা, অনন্যা ফাতেমা, আপনি একটু Ma'am, বলবেন। Anisha. ও, আনিশা, ওকে। সো আনিশা বলেন তো, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ জেনারেলি ডু when you meet your friends? We regularly meet with our friends. So at first, sometimes we go to restaurant, and after that we take pictures and we gossip a lot. What we do every day. That's all. আচ্ছা, এবার আমি আপনাকে বাংলাটা বলবো, আপনি আমাকে ইংলিশটা বলবেন, ঠিক আছে? বলেন তো, আমি আমার ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝে মুভি দেখি। Sometimes we watch movies with our friends, with my friends. আচ্ছা, আই দিয়েই বলেন, উই না বলেন। আচ্ছা, তারপরে Okay, বলেন with যে my friends. আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক জায়গায় ঘুরতে যাই, Um, আই sometimes ভিজিট। sometimes I visit many places with my friends. ওকে, আমি আমার প্রবলেম গুলো আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি।
I usually share my problems with my friend. ওকে, তারপরে মাঝে মাঝে আমরা একসাথে গ্রুপ স্টাডি করি। Um, Sometimes we do group study with my friend. গ্রুপ স্টাডিজ টুগেদার, এভাবে বারবার উইথ মাই ফ্রেন্ড না বলে। Okay. আচ্ছা, Okay. তারপরে বলেন যে আম, আমরা একসাথে বিভিন্ন ফেস্টিভ্যালে একই কালারের ড্রেস পরি। Um, অন Usually ডিফারেন্ট we ফেস্টিভ্যালস। different festivals we wear same outfit. হ্যাঁ, এই তো হচ্ছে তো, সাবাস। এখন আপনি Yeah. বলেন তো, এই ইংলিশটা আমি আপনাকে শিখাই দেই না, আপনি তো ইংলিশ তো বলতে পারতেছেন ভালোই, ঠিক। তার মানে সমস্যাটা কোথায় বুঝতেছেন? বাংলার আইডিয়া সমস্যা। আপনি যদি এখানে বাংলাটা পারতেন, আপনি যে বাংলাতেই ব্ল্যাঙ্ক ছিলেন না, আপনি যদি জি এখানে বাংলাটা পারতেন তার মানে কি আপনি বাকি ইংলিশটাও পারতেন। কারণ জি ইংলিশে তো ভুল করার জায়গা তো শিখাই আইডিয়া দিচ্ছে যে জেনারেশনে আর কি খালি হচ্ছে যে সমস্যা। আপনার এখানে ইংলিশ কিন্তু ভুল করার কোনো জায়গাই নাই। আইনজিটা জি বলবো না, আর অ্যামিজারটা বলবো না, এটাই তো বিষয়। ইংলিশ ভুল হওয়ার কোনো জায়গাই নাই, ইংলিশ সেন্টেন্স আমি শিখাই দিচ্ছি, আপনারাও ভালোই বলতেছেন। তার মানে জি ম্যাম। সমস্যা আসলে বাংলায়। আমার ক্লাস করার পরে না অনেক স্টুডেন্ট বলে কি, ম্যাডাম এখন তো আমার মনে হচ্ছে যে আমার বাংলার কোর্স করা দরকার। এনিওয়ে, তো ইংলিশে কথা বলার একটা সিক্রেট শিখাই দেই। সিক্রেটটা হচ্ছে যে যত সহজে বাংলা চিন্তা করতে পারে সে ইংরেজি কথা বলায় তত আগায় থাকে। আপনারা এখানে অনেকেই আছেন, দুই রকম স্টুডেন্ট আছেন। এক, আপনারা পুরো ব্ল্যাঙ্ক, যে আমি এখানে জানি না আমি বাংলায় কি বলবো, আমি বাংলাতেই পুরো ব্ল্যাঙ্ক। আবার আরেক রকমের স্টুডেন্ট আছেন যারা এমন জটিল বাংলা চিন্তা করেন যেটার ইংলিশ নিজে বানাইতে গিয়ে নিজেই ধরাটা খাচ্ছেন, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন অবস্থা, যে আমি নিজে এমন কঠিন বাংলা চিন্তা করি যেটার ইংলিশ আমি নিজেই মেক করতে পারতেছি না। তো এরকম অনেকে আছেন। তো মেইনলি এই দুইটা ওভারকাম করার একটাই মানে অপরচুনিটি হচ্ছে যে আপনার ইজি বাংলাতে অভ্যস্ত হওয়া, যে হ্যাঁ আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা সেখানে অনেক ছবি তুলি, আমি আমার প্রবলেম না আমার ফ্রেন্ডের সাথে সবসময় শেয়ার করি, তারা আমাকে সবসময় সাপোর্ট দেয়। আম, আমরা মাঝে মাঝে একসাথে মুভি দেখি, অনেক রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে আমরা অনেক টাইম স্পেন্ড করি। আম, আমরা সাধারণত ফাস্ট ফুড খাই সেখানে। আবার আমাদের সবার প্রিয় খাবার হচ্ছে না, আমরা সবসময় সেখানে পাস্তা খাই। তারপরে বলেন যে আমরা এরকম ইজি বাংলা চিন্তা করা, ছোট ছোট বাংলা। ওকে, ঠিক আছে, আরেকজন আসি। আহ আসাদ আছেন? আসাদ? ইমাম আছে। হ্যাঁ, সালাম। তো ওয়ালাইকুম আসসালাম। বলেন তো এই সেম কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিজ ডু ইউ জেনারেলি ডু when you meet your friends? Well, off the top of my head, I usually catch up with my friends whenever I get free times. I usually go the outside. Sometimes we go to meet each others, and uh, others time at the weekend, mainly we went to the We went to, cinemas. প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স মিক্স আপ হয়ে যাচ্ছে না, we go to। We go to for watching cinema because I am a big fan of watching cinema. তারপর Beside this, I also prefer go outside for আচ্ছা ঠিক type. আছে, আপনি কি একটা জিনিস খেয়াল করতেছেন, এই যে আই উড সে, আই উড, এই সেই এইসব অ্যাড করতে করতে যে আসলে আপনার কথা বলা বা মূল কথা আসলে হারা যাচ্ছে, আপনি বেশি ফিলার্স ব্যবহার করছেন। হ্যাঁ, এটাকে একটু কমাইতে হবে। আর হচ্ছে যে সেন্টেন্স সর্টেড রাখার চেষ্টা করেন, ছোট ছোট সেন্টেন্স একদম সর্টেড রাখার চেষ্টা করেন, তাহলে আপনার এও কমে আসবে। আমি একটু আইডিয়া দিচ্ছি, যেমন with my friends I visit many places, sometimes we take photos of those places, we go to different restaurants, we spend time there, I share my problems with my friends। খেয়াল করেছেন আমি একদম ছোট ছোট জি। এক্সাক্ট সেন্টেন্স রাখতেছি না, সর্টেড ছোট ছোট সেন্টেন্স, এবং এটার মধ্যে কোনো অ্যাও প্যাপু নেই। তো এটার দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, ফাইন, নট ব্যাড, চলে, বাট এভাবে প্র্যাকটিস করবেন আর কি। তারপরে বিজয় দেবনাথ আছেন? বিজয় দেবনাথ, বাই দ্য ওয়ে যারা বসে আছেন তারা না টাইমটা ওয়েস্ট করবেন না, আপনারা জোরে জোরে, মাইক্রোফোন মিউট থাকুক, বাট আপনারা জোরে জোরে প্র্যাকটিস করতে থাকবেন, 10টা সেন্টেন্স 15টা সেন্টেন্স জোরে জোরে বলতে থাকেন। হ্যাঁ, বিজয় আছেন? জি জি হ্যাঁ, সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার, হোয়াট অ্যাক্টিভিটিজ ডু ইউ জেনারেলি ডু when you meet your friends?
Well, when I meet my friend, I usually spend together, and most of the time we go to a restaurant nearby the park. Generally, we meet together in our park in my main point. Sometimes we watch movie in my friend house, like action movie, because we enjoy this type of movie, and we play games in my mobile. Um, my friend like football. We really enjoy this game. আচ্ছা, মাই Um, ফ্রেন্ডস লাইক হবে। আচ্ছা, তারপর? and I refreshed myself when I meet my friend, and আচ্ছা, ঠিক আছে, ফাইন। একটা জিনিস একটু লক্ষ্য করার বিষয়, দেখেন আপনার যেহেতু কথা বলার মধ্যে ফ্লুয়েন্সি নাই, অনেক অ্যাও আছে, তো এর hmm, মধ্যে আপনি হোয়েন আই অমুক তমুক এরকম বড় সেন্টেন্সের মধ্যে এখন যায় না, ঠিক আছে? okay, ছোট ছোট সেন্টেন্সকে ফোকাস করে আগে একটু ফ্লুয়েন্সিটাকে বাড়ান আর একটু ফ্লুয়েন্সি নিয়ে আসেন, তারপরে হচ্ছে আপনি ফোকাস করলে দেখবেন যে আপনি বড় বড় সেন্টেন্স অনেক ন্যাচারালি বলতে পারবেন, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, আর আদারওয়াইজ আপনি ভালোই বলছেন, নট ব্যাড। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসছি আম বিজয়িতা। বিজয়িতা আছেন? জি আপু আছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সেম কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু উইথ ইয়ার ফ্রেন্ডস? When I meet my friends, we usually go to restaurants and hang out together. We also talk about our daily lives, like our studies, family life, and also about our future plans. We also try to explore street foods whenever we get time. We mainly spend some quality time together. ওকে, আপনি বলছেন ভালো, কিন্তু আপনার আইডিয়া অনেক কম, আরো অনেক কিছু বলা যেত। এবং আপনি ট্রাই টু বারবার বলছেন, এই ট্রাই টু বলার বদভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, জি, এটাকে চেক দিতে হবে। আচ্ছা। আর এছাড়া হচ্ছে যে নট ব্যাড, আপনার ন্যাচারাল ফ্লুয়েন্সি ভালো আছে, কিন্তু আইডিয়া অনেক কম। তো চেষ্টা করেন আরো, এই যে বাংলা যেসব আমি আইডিয়া দিলাম না, হুম, এগুলোতে আর একটু কাজ করা, যে প্রবলেম গুলো শেয়ার করি, বা আমরা সেম কালারের ড্রেস পরি বিভিন্ন ফেস্টিভ্যালে, অনেক জায়গায় ঘুরি, এরকম আর কি। ওকে, আচ্ছা। নেক্সট। এবার আরেকটা কোয়েশ্চেন আমি দিয়েছি, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু অন ইউর ফোন ডেইলি বেসিস? আপনি আপনাদের ফোনে কি কি কাজ করেন? তো বাংলার একটু বেসিক আইডিয়া দিয়ে রাখি, যে হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে কমিউনিকেট করি, আমি অনেক ছবি তুলি, আমি নেচারের ছবি তুলতে পছন্দ করি, তারপর আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমি নিয়মিত ফেসবুকে স্ক্রল করি, বিভিন্ন নিউজ পাই, আপডেটেড নিউজ পাই। আম, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, স্পেশালি ফেসবুক পেজ থেকে অনেক জিনিসপত্র কেনাকাটা করি, স্পেশালি ইলেকট্রনিক গ্যাজেটস, বা সামটাইমস আই বাই জুয়েলারিজ আর ক্লোথস অ্যাজ ওয়েল। তারপরে বলেন যে আমি অনলাইন ক্লাসে জয়েন করি, বা সামথিং গেম খেলি, মুভি দেখি, কত কিছু বলা যায়, তাই না? ওকে, আইডিয়া তো দিলাম, এবার দেখি আপনাদের কি অবস্থা। দিলরুবা, আর ইউ দেয়ার? দিলরুবা, Yes, ma'am. হ্যালো। Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. সো এই কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু অন ইয়ার ফোন ডেইলি বেসিস? Mm, Well, mm, generally, I use my phone uh, for use my phone to communicate with my friends and family. Sometimes I use it for social media, and I buy some. Uh, I buy clothes and others mm, things through online. And generally, I use my phone to do my online classes. Sometimes I use it for ওকে, my ঠিক আছে, study ফাইন। purpose. নট ব্যাড, আপনার সেন্টেন্স কারেক্ট হচ্ছে, বাট আপনি অনেক স্লো বলছেন। আই থিঙ্ক আপনি এটা নিজেও বুঝতে পারছেন, তাই না? একটু স্লো যে। Yes, ma'am. তো Yes, এটা ma'am. সমস্যা নাই, আমি যেভাবে দেখা দিই এভাবে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন। তবে এই যে যেভাবে বলে দিচ্ছি, এভাবে করে বেশি বেশি মুখে বলবেন বাসায়। ওকে, Ji, ma'am. Ji, ma'am. বাট আপনার গুড নিউজ, সেন্টেন্স গুলো কারেক্ট হচ্ছে, সমস্যা নেই। ওকে, Thank you. নেক্সট। দুর্জয় আছেন? দুর্জয়, খবর নাই। জি ফারহান, ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা আচ্ছা দুর্জয়, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, জি ম্যাম। বলেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু অন ইউর ফোন ডেইলি বেসিস?
Actually, I start my day with checking my mobile phone. Each and every morning, I always wake up and then check my mobile phone for any notification. Then actually, I start my phone for my studying purpose. Whenever I stuck with any kind of topic, then I always search on Google or ChatGPT to solve my issue. And sometimes I purchase some kind of product with through my mobile phone by ordering on the website of আচ্ছা that ঠিক kind আছে of. ফাইন চলবে, নট ব্যাড, কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশনে অনেক ইস্যুস, ফ্লুয়েন্সিতে অনেক ইস্যুস। প্রোনাউন্সিয়েশন ইস্যুগুলো বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল রাখবেন। পারপোজ বললেন, উচ্চারণটা পারপাস, পারপাস। তারপরে বললেন সার্চ, সার্চ বা এরকম একটা উচ্চারণ হচ্ছে, উচ্চারণটা হচ্ছে সার্চ, সার্চ। তারপর থ্রো বলেছেন, উচ্চারণটা হচ্ছে থ্রু, থ্রু। ঠিক আছে, তো এই টাইপের প্রোনাউন্সিয়েশনের মিস্টেক হচ্ছে, এগুলা ওয়ার্ডগুলো খেয়াল রাখবেন, এগুলোর জন্য কিন্তু নাম্বার মাইনাস হবে। হ্যাঁ, আর এমনিতে আপনার সেন্টেন্স নট ব্যাড, কিন্তু ফ্লুয়েন্সিটা ইস্যুস। যেভাবে দেখে দিচ্ছি বাসায় অনেক প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ, মুখের জড়তা ওভারকাম করতে। ওকে, তারপরে ফারহান আছেন, ফারহান, ফারহান আর দেয়ার? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হোয়াট আসসালামু অ্যাক্টিভিটিস ডু আলাইকুম ইউ ম্যাম। ডু অন ইয়ার ফোন ডেইলি বেসিস? Generally, I spend lots of time in mobile. Usually, I use social media, especially Facebook, YouTube. Through Facebook, I gather lots of news because recently our country is organized election. আচ্ছা That's পজ why দেন। I. ফারহান, আমি অনেক ট্রাই করলাম আপনার কথা বোঝার জন্য, আপনি পুরো বিড়বিড়ায় কথা বলতেছেন, আপনার কথা ক্লিয়ারই না। ইভেন এটা ক্লাস রেকর্ডিং তো থাকবেই, আপনি পরে একটু শুনে দেখেন আপনি কিভাবে কথা বলছেন, আপনার একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনও ক্লিয়ার না। এইভাবে করে কথা বললে আপনি যত ভালো ভোক্যাব, যত ভালো ওয়েতেই বলেন না কেন, আপনার স্কোর কখনোই 4.5 বা 4 এর বেশি আসবে না, কারণ আপনার কথাই বোঝা যাচ্ছে না, এক্সামিনে নাম্বার দিবে কোথায়? ওকে, কথায় স্পষ্ট জি, করেন, স্পষ্ট করে আর একটু লাউডলি বলেন, বা একটু ওয়ার্ডের মধ্যে জোর দিয়ে ক্লিয়ারলি কথা উচ্চারণ করা, এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু স্কোর ভালো yes, আসবে না। আচ্ছা ঠিক আছে yes, ফাইন। ma'am. তারপরে কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ইউ ভিজিট কান্ট্রি সাইড? কান্ট্রি সাইড মানে কি? গ্রামের বাড়ি। হ্যাঁ, আপনি যখন ভিলেজে যান, কান্ট্রি সাইডে যান, ভিলেজ গ্রামে, গ্রামে গেলে আপনি কি কি কাজ করেন? তো আমি একটু বেসিক আইডিয়া, বাংলার আইডিয়া দিয়ে দিই যে আমি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করি, আমি স্পেশালি আমি আমার কাজিনদের সাথে দেখা করি, আমরা অনেক জায়গায় একসাথে ঘুরি, আমি সেখানকার লোকাল খাবার খাই, আহ সেখানে অনেক আমি সেখানকার ফ্রেশ ফ্রুট বা মানে তাজা ফল, বা হচ্ছে এরকম তাজা ফল বা ফ্রেশ ভেজিটেবলস খাই বা খেতে পারি এমন। তারপরে বলেন যে সেখানে আমি নদীতে সাঁতার কাটি, মাছ ধরি, হ্যাঁ অনেক কিছু বলা যায়। সো তারপরে যে মার্কেটে ঘুরি, এই টাইপের। ফারহানা আফরিন আছেন, ফারহানা আফরিন? ফারহানা আফরিন, খবর নাই। ফারিহা, আর ইউ দেয়ার? ফারিহা। তারপরে আইরিন, আইরিন। হ্যাঁ আপু, সো আইরিন, এই কোয়েশ্চেনটার অ্যান্সার একটু ট্রাই করবেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ইউ ভিজিট কান্ট্রি সাইড? okay. When I go to village, I meet with my relatives and family friends, and I try fresh fruits and vegetables, and I go for fishing, and I try to swimming in the pond near our village home. আই ট্রাই টু সুইমিং, ট্রাই I টু try এর to পরে swim. I try to হ্যাঁ, swim. আর আপনি ট্রাই টু যে বারবার বলছেন, ডিরেক্ট বলেন আই সুইম ইন দ্য পন্ড, আই ক্যাচ ফিশ, আই ভিজিট ডিফারেন্ট প্লেসেস উইথ মাই কাজিনস, এমনি, বুঝছেন? ডিরেক্ট জি, সেন্টেন্স বলবেন। ডিরেক্ট সেন্টেন্স বললে okay. কি যে এমন প্যাপু কমে আসে না? আচ্ছা ঠিক আছে ফাইন, আরো প্র্যাকটিস দরকার। ফার্স্ট টাইম বলছেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সমস্যা নেই। ইশরাত জাহান বৃষ্টি আছেন?
ইশরাত জাহান বৃষ্টি, তারপর জোবান, আর ইউ দেয়ার? জোবান, Assalamu alaikum. আলাইকুম আসসালাম। ইশরাত জাহান বৃষ্টি, Yes, miss. হ্যাঁ। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলেন তো, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ইউজুয়ালি ডু ওয়েন ইউ ভিজিট কান্ট্রি সাইড? Okay, when I go for side my okay, sorry. When I go for my countryside, that time I will also meet my cousins. That's time I have a really okay, sorry. Can I start again? Hello, miss. Can I হ্যালো, start again? হ্যাঁ হ্যাঁ শিওর, ওকে। Okay. Actually, when I visit my countryside, that time I also meet my cousins. That time we are used to a lot of activities like swimming, fish catching, and different type of nature foods. Also try this because there are village side. There's also have a nature foods. We don't have any. At the time I also spending time playing football, আচ্ছা ঠিক আছে, cricket, ফাইন, like ওকে paddling. চলবে। বদভ্যাস দেখছেন, আই আই স্পেন্ডিং টাইম, হ্যাঁ আইএনজি বলতে মানা করলাম না, Yes. Okay. মুখে চলে আসতেছে। হ্যাঁ এগুলাকেই চেক দিতে হবে। বাসায় যখন প্র্যাকটিস করবেন, এই যে আপনি এক্সট্রা আইএনজি বলে ফেলছেন অনেক, এগুলোকে চেক দিবেন। টু এর পরে ভার্বের সাথে আইএনজি চলে আসছে বা এগুলো চেক দিতে হবে। এমনিতে আপনার আইডিয়া খারাপ না, বাট ফ্লুয়েন্সি নিয়েও কাজ করা লাগবে, এবং হচ্ছে এই যে আইএনজি বলার যে অভ্যাস, এটাকেও চেক দিতে হবে। ঠিক আছে ফাইন। তারপরে তুলি আছেন, তুলি, তুলি ইসলাম, খবর নাই। তারপরে আসি, এখন আমি অন্য একটা কোয়েশ্চেন দিচ্ছি। আচ্ছা আজিজ, এমডি আজিজ বলতে চান, এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলেন দেখি। এমডি আজিজ, খবর নাই। জি ম্যাম, হ্যাঁ শোনা যাবে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। 3 নাম্বারটা দেবো? হ্যাঁ হ্যাঁ, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউজুয়ালি ডু ওয়েন ইউ ভিজিট কান্ট্রি সাইড? জি। আচ্ছা, when I countryside, I meet my cousin and I meet my cousin. We arrange various party, and we catch fish together, and we swim pond together, and we also arrange আচ্ছা idea. ঠিক আছে। তো আরো প্র্যাকটিস লাগবে এই জন্যই, হ্যাঁ আইডিয়া কম। আপনি জি সেন্টেন্স মেকিং নট ব্যাড, বাট আপনার আইডিয়া জেনারেশন একটু সমস্যা আছে। এটা প্র্যাকটিস করতে করতে হোপফুলি ইট উইল বি অলরাইট। তো এখন আসছি, আমি আরেকটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি সবাই। বাই দ্য ওয়ে সবাই কিন্তু কোয়েশ্চেনগুলো লিখে নেবেন। আমার নেট সমস্যা ছিল, আমি শুনতে পাইনি। আমি কি আবার রিপিট করব আপনার না অ্যান্সার কি? আপাতত দরকার নাই, ঠিক আছে। What activities do people ওকে? আপনার প্রশ্ন কি, হোয়াট অ্যাক্টিভিটিস ডু পিপল জেনারেলি ডু ইন আ পার্ক? এখন দেখেন, এই তিনটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করছিলাম, সাবজেক্ট ছিল আই, মানে আমি নিজেকে নিয়ে বলছিলাম, তাই না? সাবজেক্ট আই ছিল। বাট এইখানে সাবজেক্টটা কি আছে দেখেছেন? হোয়াট অ্যাক্টিভিটিস ডু পিপল জেনারেলি ডু ইন আ পার্ক। এখানে হচ্ছে সাবজেক্ট পিপল, মানে একটা পার্কে মানুষজন কি কি করে। তো আমি একটু বেসিক বাংলার আইডিয়া দিয়ে রাখছি, যেমন মানুষজন এখানে নিয়মিত প্র্যাকটিস করে, বা নিয়মিত এখানে এক্সারসাইজ করে, আম, তারা হাঁটে বা তাদের নেইবারদের সাথে গল্প করে, বাচ্চারা এখানে ফুটবল ক্রিকেট খেলে, স্পেশালি শীতকালে অনেকে এখানে ব্যাডমিন্টন খেলে, তারপরে অনেক ফ্যামিলি মেম্বাররা এখানে পিকনিকের আয়োজন করে, তারা একটা কোয়ালিটি ফ্যামিলি টাইম স্পেন্ড করে এখানে। ফ্রেন্ডরা তাদের তাদের অন্য অন্য ফ্রেন্ড সরি মানুষজন তাদের ফ্রেন্ডদের সাথে দেখা করে, বা একটা তারা তারা অনেক গল্প করে। তারপরে বলে যে স্ট্রিট হকাররা
এখানে বিভিন্ন স্ট্রিট ফুড বা আদার থিংস এখানে সেল করে। কন্টেন্ট ক্রিয়েটার্সরা এখানে মাঝে মাঝে ভিডিও মেক করে বা প্রফেশনাল ফটোশুটিং ফটোশুট করে এরকম কিছু। সো এই তো দেখছেন কত কিছু বললাম। আচ্ছা, এখন হচ্ছে আমাকে কি পর্যন্ত হয়েছিলাম, জুই আছেন? জুই, Yes, ma'am. হ্যাঁ। সো গিভ ইট এ ট্রাই। হোয়াট অ্যাক্টিভিটিস ডু পিপল জেনারেলি ডু ইন আ পার্ক? People generally interact with each other in park, and they also take their children to play games, especially in winter. They play badmintons. Children play badmintons, and family do picnics. Street hawker sells different kind of foods, and moreover, people go to park to walk or cycle. um, আর they আচ্ছা, go to park to refresh their mind. আচ্ছা ঠিক আছে, ফাইন, চলবে। তো দেখেছেন কথা বলার আগে মনে ছিল না যে না অনেক আইডিয়া পারবো, বাট কথা বলার সময় কিন্তু এগুলো ধরে রাখাটা একটু ডিফিকাল্ট। এনিওয়ে, এটাই আরো অনেক প্র্যাকটিস করা লাগবে। এগুলো ছোট জিনিস, দেখলে মনে হয় পারবো, কিন্তু কথা বলার সময় দেখছেন আসছে না যে, প্র্যাকটিস আরো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এমনিতে নট ব্যাড, আপনার সেন্টেন্স মেকিং বা ইয়া ঠিকই ছিল। তারপরে জুনায়েদ আহমেদ আছেন? জুনায়েদ আহমেদ, খবর নাই। তারপর লামিয়া, লামিয়া, লাকি, লাকি আর ইউ দেয়ার? মেহেরুন সুইটি, মেহেরুন সুইটি, Yes, sir. হ্যাঁ, বলেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডু পিপল জেনারেলি ডু ইন আ পার্ক? Uh, Generally, people communicate each other, and sometimes people doing exercise, and um, many family members. Yes. আচ্ছা, আমি আপনাকে বাংলা বলি, আপনি আমাকে ইংলিশটা বলবেন, হ্যাঁ? ফ্যামিলি মেম্বাররা এখানে পিকনিকের আয়োজন করেন। Family members most of the time arranging picnics. অ্যারেঞ্জিং হবে না, অ্যারেঞ্জ পিকনিক হবে না? Arrange আইএনজি picnics. বলতে মানা করেছিলাম না? আচ্ছা, তারপরে বলেন তো যে বাচ্চারা এখানে ফুটবল ক্রিকেট খেলে। Children play football and cricket. হ্যাঁ, অনেকে শীতকালে এখানে ব্যাডমিন্টন খেলে। Especially in winter, most of the people play badminton. হ্যাঁ, এই তো হচ্ছে। তারপরে বলেন যে আম, মানুষজন এখানে কন্টেন্ট ক্রিয়েটার এখানে ছবি তোলে। Moreover, content creator take photos. হ্যাঁ, Park. তারপরে বলেন অনেকে অবসর সময় এখানে ছবি আঁকে, গল্পের বই পড়ে। Um, People in leisure time, people mostly spend their time doing do uh, drawing and painting. হ্যাঁ, এই তো, ভালোই তো পারতেছেন। না, মানে সমস্যা কোথায় বুঝতেছেন? সর্টেড সহজ বাংলা চিন্তা করবেন। হ্যাঁ, আপনি বাংলাটা, আমার ধারণা আপনি বাংলাটা অনেক জটিল ভাবে চিন্তা করছেন। ওকে, সহজভাবে বাংলা Okay. চিন্তা করবেন, দেখবেন আপনি পারবেন। ফ্লুয়েন্সি একটু সমস্যা আছে, বাট এই ওয়েতে যেভাবে দেখা দিচ্ছি, এভাবে প্র্যাকটিস করে 8-10টা কোয়েশ্চেন জোরে জোরে বললেই দেখবেন আপনার প্রাথমিক জড়তাটা কেটে যাবে। ওকে, Yes. তারপরে এখন আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। Your country. হ্যাঁ, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউর কান্ট্রি পিপল জেনারেলি ডু অন পহেলা বৈশাখ? মানুষজন পহেলা বৈশাখে সাধারণত কি কি করেন? তো একটু সহজ বাংলা চিন্তা করেন। মানুষজন পহেলা বৈশাখে তারা
ইয়া ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করে। তারপরে হচ্ছে তারা এই দিনে ট্রেডিশনাল পোশাক পরে, পিপল জেনারেলি ওয়্যার ট্রেডিশনাল ড্রেসেস। ফিমেলরা এই দিনে শাড়ি পরে, বা উইমেন ওয়্যার শাড়ি, অ্যান্ড মেন ওয়্যার পাঞ্জাবি। তারপরে তারা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করে, হ্যাঁ, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করে। তারা অনেকে মেলায় যায় তাদের বাচ্চাদের নিয়ে। অনেক ফ্যামিলি মেম্বাররা মেলায় যায়, মেলায় ঘুরতে যায়। তারা সেখানে ট্রেডিশনাল খাবার খায় বিভিন্ন স্টল থেকে, বা তারা বাচ্চাদেরকে খেলনা কিনে দেয়। তো এই টাইপের কথাবার্তা, অনেক কিছুই বলা যায়। সো লেটস স্টার্ট। মাসুম হ্যান্ড রেজ করেছিলেন, বলতে চান এই এই কোয়েশ্চেন নিয়ে? মাসুম বিল্লাহ। Yes, ma'am. হ্যাঁ, এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলেন তাহলে। হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউর কান্ট্রি পিপল জেনারেলি ডু অন পহেলা বৈশাখ? In my country, generally, do people wear new clothes and ma'am, আপনি বাংলাটা বলেন, আমি ইংলিশটা বলি। ফার্স্ট অফ অল, জেনারেলি ডু পিপল ওয়্যার এরকম হবে না, জেনারেলি পিপল ওয়্যার ট্রেডিশনাল ক্লোথস। আচ্ছা, তারপরে বলেন যে আহ, মানুষজন বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করে। People generally people different culture attend. না, উল্টা হয়েছে, জেনারেলি পিপল অ্যাটেন্ড ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস। ওকে। আচ্ছা, তারপরে বলেন যে ফ্যামিলি মেম্বাররা তাদের ফ্যামিলি মেম্বাররা বিভিন্ন মেলায় ঘুরতে যায়। ফ্যামিলি মেম্বার্স ভিজিট ডিফারেন্ট ফেয়ার, বৈশাখী ফেয়ার। আচ্ছা, তারপরে বলেন যে তারা বাচ্চাদেরকে খেলনা কিনে দেয়। হ্যালো, ইন্টারনেট ইস্যুস নাকি? They are হ্যাঁ। আচ্ছা, তারা খেলনা কেনে, ইংলিশ কি? they are by দেয়ার বাই হবে, এটাই না চেক দিতে বললাম। দের পরে আরটা হবে না, দে বাই। তারপরে দে বাই টয়েস, দে বাই টয়েস। আচ্ছা, বাচ্চাদের জন্য কেনে, ইংলিশ কি হবে? for children. হ্যাঁ, দে বাই টয়েস ফর চিলড্রেন। আচ্ছা, তারপরে বলেন যে তারা ট্রেডিশনাল খাবার খায়। They eat traditional food. দে আর ইট হবে না, দে ইট। দে They ইট eat traditional. ট্রেডিশনাল ফুড। ঠিক আছে। আচ্ছা, তারপরে তারা এই দিনটা অনেক এনজয় করে। তারা এই দিনটা অনেক At this এনজয় করে। day, হুম। at this day, they enjoy very much. হ্যাঁ, দে এনজয় দিস ডে ভেরি মাচ, এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আরো প্র্যাকটিস করা লাগবে, অনেক প্র্যাকটিস করা লাগবে আসলে। হ্যাঁ, যেভাবে দেখা দিচ্ছি এভাবে করে সেন্টেন্স গুলো জোরে জোরে আরো বাসায় বলবেন, সময় দিবেন। ঠিক আছে। তারপরে আসছি আহ মাহফুজ অন্তর আছেন? মাহফুজ অন্তর, হ্যালো, খবর নাই। মারিয়াম, আর ইউ দেয়ার? মারিয়াম। আমির হামজা, এমডি আমির হামজা। তারপর এমডি অনিক। Yes, ma'am. জি ম্যাম। অনিক। জি ম্যাম, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। অনিক, বলেন তো এই কোয়েশ্চেনটা। হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউর কান্ট্রি পিপল জেনারেলি ডু অন পহেলা বৈশাখ? Oh, people of Bangladesh usually do different types of activities in this day. They love to enjoy this day with festive mood. In addition, they love to wear traditional dresses. In case of women, they love to wear shari, whereas for men, they love to wear Punjabi and pajama. In this day, they mainly try to enjoy different types of cuisine. To be more specific, like Panthe Ilish. There is a tradition in Bangladesh. People love to go for Poila Boishakh fair. আচ্ছা, ঠিক আছে, ফাইন, চলবে। আপনার সেন্টেন্স ঠিকই আছে, কিন্তু আপনি ট্রেন ছেড়ে দিয়েছে এত ফাস্ট। এত ফাস্ট বলার দরকার নাই। মনে আছে একটু একটু আগে যে আমি একটা ডেমো দেখাচ্ছিলাম না, যে বেশি ফাস্ট বললে মুখস্থের মতন শোনা যায় অনেকটা। তো ওরকম এটাকে একটু চেক দিতে হবে। আর একটু স্লো ডাউন করবেন, আর একটু ন্যাচারাল ওয়েতে বলার চেষ্টা করেন। হ্যাঁ, ইটস লাইক ইউ আর হ্যাভিং এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড বা সামথিং। যে ভিডিওটা পাঠিয়েছি না, ওখানে দেখেছেন এই সাসকিয়া যে মেয়েটা ছিল, কি ন্যাচারাল ওয়েতে কথা বলছে না? তো এই ব্যাপারটা একটু ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তো
এখন আমি কিছু প্রশ্ন লিখে দিচ্ছি, এগুলো সবগুলোই আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক থাকবে। সবাই একটু ঝটপট এখন প্রশ্নগুলো লিখে নিয়েন তো। হোয়াট আটটা হয়েছে। আচ্ছা, ওকে, এই 8টা কোশ্চেনে চলবে, সমস্যা নাই। আজকে ফার্স্ট ক্লাস তো আমি পড়া কম দিচ্ছি। এই 8টা প্রশ্নই আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে, তবে শর্ত কি থাকবে জানেন? এই 8টা প্রশ্নকে মিনিমাম 10 থেকে 15টা সেন্টেন্স দিয়ে মেক করতে হবে। হ্যাঁ, মিনিমাম 10টা, আর 15টা পারলে খুবই ভালো, ঠিক আছে? প্রত্যেকটা এরকম 10-15টা সেন্টেন্স দিয়ে মেক করবেন। এখন আপনাদের একটু প্র্যাকটিস করার পদ্ধতিটা বলি। আপনারা কিভাবে ভুল পদ্ধতিতে প্র্যাকটিসটা করেন সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা না অনেকে এভাবে মানে লিখে লিখে প্র্যাকটিস করেন, তাই না? কোশ্চেনটার অ্যান্সার আপনারা আগে খাতায় লিখেন, তারপরে হচ্ছে ওটার মতন করে বলার চেষ্টা করেন। এই কাজটা করা মাত্র আপনি আসলে আপনার যে স্পিকিং অ্যাবিলিটি, এটা পুরা নিজের হাতে ধরে নষ্ট করে ফেলছেন। এই কাজটা করাই যাবে না। হ্যাঁ, আহ মানে আপনি কোশ্চেন আবার ইংলিশে নোট করতে যাবেন না। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? যদি এমন হয় যে আমি একেবারে আইডিয়া গুছাতে পারতেছি না, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, তাহলে কিভাবে কি করবেন? তখন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি এক একটা প্রশ্ন ধরে বাংলায় লিখবেন। খাতায় কি করবেন? খাতায় বাংলায় লিখবেন, খাতা ভর্তি করে বাংলায় লেখেন। যে মানে বাংলার আইডিয়াটা আমি যেরকম করে একটু আগে বাংলার আইডিয়া দিচ্ছিলাম না, যে আমি এখানে গ্রামে গেলাম, এটা এটা করি, এরকম করে বাংলায় লিখবেন। তারপরে বাংলাটা লিখে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যত পারেন লিখবেন। লিখে, বাট শর্ত কি, ছোট ছোট সেন্টেন্স লিখবেন, ইজি বাক্য লিখে এবার এটাকে আপনি সামনে রাখেন, খাতাটাকে সামনে রেখে তারপরে ওখানে যে বাংলাগুলো দেওয়া আছে, বাংলা যা আপনি লিখেছেন ওটা আপনি ইংলিশ, ওটা দেখে দেখে আপনি ইংলিশ মুখে বলেন। তাহলে যেটা হবে, আপনার মুখে মুখে ইংলিশ সেন্টেন্স বানানোর প্র্যাকটিসটা হবে। বাট আদারওয়াইজ যদি আপনি খাতায় ডিরেক্ট ইংলিশটাই নোট লিখেন, তাহলে সমস্যার কি হয় জানেন? তাহলে হচ্ছে কি, আপনি মানে যেটা ইংলিশটা লিখেছেন, আপনি তখন আর মনে মানে মুখের সেন্টেন্স বানিয়ে বলেন না, আপনি তখন এটা মনে করে করে বলেন। আচ্ছা, খাতায় যেন কি লিখছিলাম, ওটা আপনি মনে করে করে মুখস্থ বলছেন। তাহলে তো আপনার মুখের সেন্টেন্স বানানোর প্র্যাকটিস তো হচ্ছে না, তাই না? এটা হচ্ছে ইস্যু। আবার অনেকে হয়তো বা চিন্তা করবেন যে ম্যাডাম আমি তো আবার যদি সবচেয়ে ভালো হয় যদি আপনার কিছু লেখা না দরকার পড়ে, কিছু না লিখে ডিরেক্ট মুখে কথা বলার প্র্যাকটিস করা। তো এখন এমন যদি হয় যে ম্যাডাম এক একটা প্রশ্নের উত্তর আমার এক এক রকমের হচ্ছে, মানে মনে করুন আপনি এই যে এই প্রশ্নটার উত্তর আপনি একবার একভাবে বললেন, তারপরে যখন আপনি সেকেন্ড টাইম বলতে নিচ্ছেন, তখন দেখবেন কি আর আগের গুলা মনে নাই, পরের বার আপনি আবার চিন্তা করে করে বলতে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যদি এই প্রশ্নটার উত্তর আপনি 5 বার 5 রকম ভাবে দেন, তাহলে কি কোনো সমস্যা আছে? আলটিমেটলি তাহলে কি হচ্ছে, আপনার সেন্টেন্স বানানোর অ্যাবিলিটি বাড়ছে, কিন্তু অনেক ভালো কথা। আপনারা আবার অনেক সময় এই কারণে এই অজুহাত দেখিয়ে আপনারা নোট লিখে রাখেন যে খাতায় লিখে রাখলে এটা হচ্ছে আমার মনে পরে যদি মনে না থাকে, এই কারণে খাতায় লিখে রাখি। এই কাজ করবেন না। আপনার যদি মনে না থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনি আসলে এখানে কি প্র্যাকটিস করছেন? সেন্টেন্স বানানো প্র্যাকটিস করছেন, মুখে মুখে সেন্টেন্স বানানো। ওকে, এটা যদি একটু ভুলেও যান সমস্যা নাই, আপনি আসলে মুখে মুখে সেন্টেন্স বানানো এটার দিকে বেশি ফোকাস তো দেন। আর যদি একান্তই মাথায় গুছাতে না পারেন, তখন খাতায় বড় জোর বাংলাটা লিখতে লিখতে পারেন। ওইভাবে করে বাংলা দেখবেন 7 দিন লিখলেই আপনার পরে আর বাংলাটাও লিখতে হবে না, আপনি অটোমেটিক্যালি মুখে মুখে সেন্টেন্স বানিয়ে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবেন। ওকে, এই আর কি বিষয়। আর কারো কোনো কোয়েশ্চেন, কিভাবে কি প্র্যাকটিস করবেন?
ম্যাম এখন কি আমরা জাস্ট টেন্স দিয়ে সেন্টেন্স গুলো বানাবো নাকি এখন জাস্ট কমপ্লেক্স কম্পাউন্ডও কি না না মানে না 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 আনতে পারি জাস্ট ছোট এভাবে ছোট করব? সেন্টেন্স, জাস্ট আচ্ছা ছোট আচ্ছা। ছোট সেন্টেন্স, হ্যাঁ, এর মধ্যে কোনো বড় সেন্টেন্স আনার দরকারই নেই। কারণ বেশিরভাগ স্টুডেন্টদের আমি যে প্রবলেমটা ফলো করছি সেটা হচ্ছে যে আপনাদের নিজেদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, পারতেছি, কিন্তু আপনারা কি এটা খেয়াল করছেন যে সবার সামনে কথা বলতে গেলে যে আপনি আটকা যাচ্ছেন? তার মানে কি আপনার কিন্তু নিজে নিজে ওরকম বেটার ফ্লুয়েন্সি থাকলেও আপনি সবার সামনে কথা বলার জন্য কিন্তু কথা বলতে গেলেই কিন্তু বড় সেন্টেন্সের মধ্যে আটকা যাচ্ছেন, আপনার ফ্লুয়েন্সিটা ড্রপ করছে। তাহলে আপনার করণীয় কি? ছোট ছোট সেন্টেন্সকে ফোকাস করে আসলে আরো কনফিডেন্স নিয়ে আসা বা সেন্টেন্স গুলোকে সর্টেড রেখে ন্যাচারাল ফ্লুয়েন্সটা ডেভেলপ করা, যাতে আমি সবার সামনে ওই ন্যাচারাল একটা ফ্লুয়েন্স দিয়ে কথা বলতে পারি বা আইডিয়া জেনারেট করতে পারা, বেশি বেশি কথা বলতে পারা, এগুলাকে ফোকাস করা উচিত। ঠিক আছে, ওকে। আর আপাতত ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করেন, তারপরে আমি আপনাদেরকে বড় বড় সেন্টেন্স মেক করা শেখাবো। ঠিক আছে। আর একজন এখানে লেখা ভিভো, নাম না লিখলে কিভাবে কি, যাই হোক, তো সব সেন্টেন্স যদি অনেকগুলো একসাথে বলেও ফেলেন তাহলেও কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ ইউর সেন্টেন্স ইজ অল রাইট। আর হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে তাহলে সমস্যা নাই। আচ্ছা, সেন্টেন্স আমজাদ, সেন্টেন্স ভুল হচ্ছে কিনা সেটা ফার্স্ট অফ অল আপনি ভয়েস রেকর্ড করবেন। হ্যাঁ, ভয়েস রেকর্ড করবেন। আর হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিছি যে ভুল কোথায় কোথায় হতে পারে, তাই না? যে কোনো আইএনজি বলা যাবে না, আর হচ্ছে মাঝখানে এম ইজার থাকবে না, তাই না? এর বাইরে সেন্টেন্সের মধ্যে ভুল হওয়ার জায়গাই নাই। টুকটাক যদি প্রিপারেশন ভুল হয়ে যায় ওটা ডাজন্ট ম্যাটার, বাট এর বাইরে আসলে মেজর মিস্টেক হওয়ার পসিবিলিটিই নাই কোনো। তাহলে আপনি তো এখন জানেন যে কি ধরনের ভুল হতে পারে। আপনি যখন ভয়েস রেকর্ড করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি পরে আবার ভয়েস রেকর্ডটা শুনে দেখেন যে আপনি আইএনজি বলেছেন কিনা ভুলে, নাকি আপনি এম ইজার দিয়েছেন কিনা ভুলে, এটা চেক করেন। বাই দা ওয়ে, এই প্র্যাকটিস করার এটা কিন্তু অনেক বড় একটা কি বলবো, একটা অজুহাত স্টুডেন্টদের, যে ম্যাডাম আমি প্র্যাকটিস করলেই বা কি লাভ, প্র্যাকটিস করলে কিভাবে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে আমি কিভাবে বুঝবো, এই কারণে প্র্যাকটিস করি নাই। এটা অনেক স্টুডেন্টদের একটা অজুহাত। আপনার ব্রেইন আপনাকে এই অজুহাত দিবে যে প্র্যাকটিস না মানে করলেই বা কি লাভ, ভুল কোথায় হয়েছে কেমনে বুঝবো। আমি আপনাদেরকে এমন করেই শিখাই দিছি যে এই দুইটার বাইরে আপনার ভুল হওয়ার জায়গাই নাই। তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন ভয়েস রেকর্ড করার পরে এটা চেক দেন যে আপনি আইএনজি বললেন কিনা আর অ্যামিজার বলেছেন কিনা, এই দুটা হবে না, শেষ। সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা, আর আমাদের কি গ্রামারের কোনো এইচডাব্লিউ থাকবে যে এটা দেখে রাখবো বা কিরকম কিছু? না, আপনি এখন যেটা শিখছেন সেটাই আসলে গ্রামার। স্টুডেন্টদের আচ্ছা একটা আচ্ছা, মানে ইন্টারেস্টিং এটার উপরেই ফ্যাক্ট হচ্ছে প্র্যাকটিস। যে সবাই মনে করে গ্রামার আলাদাভাবে শিখতে হয়। গ্রামার আলাদাভাবে শিখলে আপনি যদি গ্রামারের আলাদা রুলস মুখস্থ করেন, আপনি সেটা সেন্টেন্সে কিভাবে ইউটিলাইজ করবেন? আপনাকে আসলে কি শিখতে হবে? সেন্টেন্স শিখতে হয়, সেন্টেন্সের মধ্যে ইউটিলাইজেশন শিখতে হয়। তো আমি যে আপনাদেরকে সেন্টেন্স মেকিং শেখালাম, এগুলো কি আলটিমেটলি গ্রামারই না? তো আপনাদেরকে আসলে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করতে হবে, আইডিয়া জেনারেশন প্র্যাকটিস করতে হবে, করলে সাথে সাথে গ্রামারই কাজ হয়ে যাচ্ছে। এই আজিজ, আপনাকে না একটা কি বলবো লাল সালাম দেওয়ার দরকার, বুঝছেন? টেন্স নিয়ে কি পরে কাজ করবেন? আরে ভাই এতক্ষণ আমি তাহলে কি কাজ করলাম, আমাকে এটা বুঝান। এটাই তো টেন্স। এই যে যে প্রেজেন্টের সেন্টেন্স মেক করা শেখালাম, এটা এতক্ষণ আমি তাহলে কি করলাম? সারা রাত রামায়ণ পড়ার পরে সীতাকার বাপ এই টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে এটা। আপনারা, আমি বুঝছি আপনারা অনেকের এক্সপেকটেশন কি ওই রুলস শিখাবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অমুক প্লাস তমুক, আপনারা এরকম রুলস মুখস্থ করবেন, তারপরে রুলস মুখস্থ করে সারা জীবন রুলস মুখস্থ করে এখনো পেট ভরে নাই? সারা জীবন তো রুলসই মুখস্থ করছেন, আর এই যে গ্রামার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইন্টার পর্যন্ত গ্রামার মুখস্থ করলেন, লাভ হয়েছে কোনো? এখনো আবার ওই রুলসই শিখতে চাচ্ছেন? লাল সালাম। আচ্ছা ঠিক আছে, ফাইন। আর কারো কোনো প্রশ্ন? আগামী ক্লাসে এই কোয়েশ্চেন গুলো আমাকে মানে মিনিমাম যেন 10-15টা সেন্টেন্স ফ্লুয়েন্টলি বলতে পারেন, ছোট ছোট সেন্টেন্স, এইভাবে করে প্র্যাকটিস করবেন, অন্য আর কিচ্ছুর দরকার নাই। ঠিক আছে? আপনাদের অনেকেই না হচ্ছে কি আচ্ছা শুরুর ম্যাম, দিকে না এত উৎসাহ থাকে, ম্যাডাম আরো এক্সাম, আরো হোমওয়ার্ক দেন, আরো হোমওয়ার্ক দেন, পরে আর হোমওয়ার্কের প্রেশার যখন অ্যাকচুয়ালি বাড়বে তখন আর স্টুডেন্টদের খুঁজে পাওয়া যায় না। আপাতত আস্তে আস্তে পড়ার অভ্যাস করার। আচ্ছা জি, উসমান শিমুল কি বলতে চাচ্ছেন?
ম্যাম আমি বলতে চাচ্ছি ম্যাম আমাদের যে ম্যাম হোমওয়ার্কটা দেওয়া হয়েছে ম্যাম ওইটা কি জাস্ট আমরা প্র্যাকটিস করবো না খাতায় লিখবো? আপনি এতক্ষণ ছিলেন কই? আমি ক্লাসেই ছিলাম, উপস্থিত ছিলাম। আমি এতক্ষণ বললাম না যে এটা মুখে মুখে সেন্টেন্স প্র্যাকটিস করার প্র্যাকটিস, মানে এভাবে প্র্যাকটিস করবেন। আর যদি একান্তই আইডিয়া জেনারেট করতে না পারেন তাহলে বাংলাটা লিখে দেন ওটাকে সামনে রেখে মুখে বলবেন। এই কথাগুলো শুনেছেন? ইয়েস ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে, আর আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, ফাইন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। না, আইডিয়ার জন্য কোনো গুগল চ্যাট জিপিটি কিচ্ছু ঘাটবেন না, কিচ্ছু না, জাস্ট নিজে থেকে বানাইতে যতটুকু বানাইতে পারবেন অতটুকুই, হ্যাঁ। আর খাতায় লিখতে গেলে দেখবেন অনেক আইডিয়া আসে, ওকে। সো এই কারণে আমি বললাম যে যদি একান্তই আইডিয়া জেনারেট করতে না পারেন তাহলে কি করবেন, খাতায় বাংলাটা লিখবেন, বাংলাটা লিখে সেটার ইংলিশটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই কারণেই বললাম আইডিয়া জেনারেট করতে না পারলে বাংলায় লিখবেন, তখন পারবেন ইনশাল্লাহ। বাট এছাড়া কোনো চ্যাট জিপিটি বা কিছুর হেল্প নেবেন না। এটার পেছনে কারণটা হচ্ছে কি, আপনাদের যখনই ব্রেনে এটা কাজ করবে যে আরে আমি তো আইডিয়া দেখে নিতেই পারবো, তখন দেখবেন আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেবেন। মানে আপনি যে নিজে থেকে একটু চেষ্টা করবেন আইডিয়া জেনারেট করা, দেখবেন ওটা আপনার চেষ্টা করতে ইচ্ছাই করবে না। সো ওই অপশন পুরো মাথা থেকে ডিলিট করে দেন যে আমি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারবো, ডিলিট, ওইটা নেওয়াই যাবে না, বাদ। ঠিক আছে। তো তানভীর, হ্যাঁ, আপনাকে এটাই চেষ্টা করতে হবে, 10টা টার্গেট এই জন্যই রাখতে হবে। না করলে, না পারলে বসে থাকবেন, বসে বসে চিন্তা করেন আরো কি বলা যায়, আরো কি বলা যায়, এটার জন্য বসে থাকবেন হা করে। বাট যতক্ষণ পর্যন্ত 10টা 15টা সেন্টেন্স না বানাতে পারতেছেন বসে থাকবেন, আরো চিন্তা করেন, ব্রেন খাটান, ঠিক আছে। এই, ওকে ফাইন। তাহলে হচ্ছে, হ্যাঁ নয়ন, আপনার যদি এমন হয় যে আপনি বাংলায় আপনার লেখা লাগতেছে না, আপনি জাস্ট কিওয়ার্ডটা লিখে রাখলেই আপনি সেন্টেন্স মুখে মুখে বানাতে পারছেন, তাহলে আপনি এভাবেও প্র্যাকটিস করতে পারেন। ইটস ইউর চয়েস, আপনার যেভাবে সুবিধা হয়। বাট ইংলিশটা নোট করবেন না, পুরো সেন্টেন্স লিখে ইংলিশ ওটা ওটা নোট করবেন না, এটা বলছিলাম। ঠিক আছে, আর আর কারো কোনো প্রশ্ন? সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাম আমাদের নেক্সট ক্লাস বা বা কবে কবে ক্লাস হবে আমাদের ও এটা তো আচ্ছা, আপনাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ বৃহস্পতি সকাল 11টা। আবার তাহলে বুধবার দিন আপনাদের ক্লাস, ঠিক আছে, পরশুদিন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ম্যাম ক্লাসটা জি জি, ক্লাসটা, ক্লাস রেকর্ডটা কোথায় পাবো? ক্লাস রেকর্ডিং একটু পরে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনার কি আর কোনো কোর্স আছে লাইক রাইটিং কোর্স এরকম কিছু আছে? না, আপনার হচ্ছে আইএলটিএস এর ফুল কোর্স আছে, সেটা আবার ঈদের পরে শুরু হবে। ম্যাম একটা পিডিএফ দেখলাম, এটা কি দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ম্যাম গ্রুপে ম্যাম যে আরেকটা ভিডিও কোশ্চেন লিংক ম্যাম। ওপেন করা যায় না, এই সমস্যাটা গ্রুপে, কিসের সরি জন্য? রাকিব, আমার একটু না আরেকটু। ম্যাম গ্রুপে যে লিংক শেয়ার করেন ওটা তো হ্যাঁ, ক্লিক করা যায় না বা ওপেন করা ও যাইতেছে না, আচ্ছা, এটা এটা আমার। হচ্ছে কি আপনার হোয়াটসঅ্যাপে ইস্যুস, হ্যাঁ, বাকি সবাই হচ্ছে ক্লিক করতে পারছেন, বাট আপনার হোয়াটসঅ্যাপে মনে হয় কিছু ইস্যুস হচ্ছে। এটার জন্য এক হচ্ছে হোয়াটসঅ্যাপ আপডেট দিতে পারেন, আদারওয়াইজ একটু দেখেন কিভাবে করা যায়। আর একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে লিঙ্কটাকে কপি করে গুগল ব্রাউজারে যদি আপনি পেস্ট করেন তাহলে হচ্ছে আপনি ওটা লিঙ্কটা ইউটিলাইজ করতে পারবেন। ম্যাম আসলে আমার আমার এটা তো একটু পর পর আবার বার করে দিলা আমারে এই লিঙ্ক থেকে। আম, একটু ইয়া করেন, কারণ মেজরিটি স্টুডেন্ট মানে বাকি সবাই পারছেন, আপনাদের হয়তো বা হোয়াটসঅ্যাপের কোনো ইস্যুস হচ্ছে এই। আচ্ছা ঠিক ম্যাম এই আছে, ক্লাসগুলো কি ম্যাম আবার কি আপনারা কি রেকর্ড করে রাখেন যে আমরা হ্যাঁ হ্যাঁ নেক্সট হ্যাঁ, টাইম? ক্লাস রেকর্ডিং একটু পরে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ম্যাম জি জি সাগর। হ্যালো, হুম হুম। জি ওই যে ইয়েটা মানে ভিডিওটা কি আরেকবার দেওয়া যাবে? আমি আসলে লাস্টে ও জয়েন করছি আচ্ছা তো আচ্ছা, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ফাইন, আমি আর দেখতে পারিনি আর কি। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার বুধবার দিন দেখা হচ্ছে তাহলে।